আবির চৌধুরী, এটা কি ড্রয়িং রুম নাকি ডাস্টবিন? এই যে কুড়ে ঘরের বাদশা, ওঠো বলছি। আরে ম্যাডাম, সকাল সকাল কি কোনো ভেজাল বিরোধী অভিযান শুরু করলেন? ড্রয়িং রুমটা তো আমার জুরিসডিকশন, এখানে আমাকে শান্তিতে ঘুমাতে দিন। সারা বয়সে বড়, পেশায় করা ম্যাজিস্ট্রেট, আর আবির তার চেয়ে বয়সে ছোট, বিসিএস ফেল করা এক ফাজিল ঘরকুনো ছেলে। তাদের বিয়েটা হয়েছে অনেকটা পারিবারিক চাপে আর দুর্ঘটনা বশত। সকাল 8টা, ম্যাজিস্ট্রেট সারা বিনতে কাদেরের ফ্ল্যাটে যুদ্ধের দামামা বেজে চলেছে। সারা আয়নার সামনে দাঁড়িয়ে তার ইউনিফর্ম ঠিক করছে, চোখে মুখে প্রশাসনিক কঠোরতা। আর ড্রয়িং রুমে শুয়ে আবির তখনও নাক ডেকে ঘুমাচ্ছে, যার পায়ের কাছে পড়ে আছে এক প্যাকেট চিপস আর আদা খাওয়া একটা কমিকস বই। সারা ড্রয়িং রুমে এসে দেখলো আবিরের এই হাল। সে হাতের ফাইলটা ধপাস করে টেবিল ওপর রাখলো, তারপর গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। আর আবির এক চোখ খুলে হাই তুলতে তুলতে কথা বলতে থাকলো। সারা আবিরের কলার ধরে টেনে তুলতে তুলতে বলে, তোমার জুরিডিকেশন। শোনো আবির, এই ফ্ল্যাটটা সরকারি বরাদ্দে পাওয়া। এইখানে থাকতে হলে তোমাকে হাউস রুলস মেনে চলতে হবে। এক্ষুনি ওঠো, ডাইনিং টেবিল পরিষ্কার করো আর ব্রেকফাস্ট বানাও, না হলে আজ তোমাকে পাবলিক নুইসেন্সের আন্ডারে 1000 টাকা জরিমানা করব। বউয়ের কাছে 1000 টাকা জরিমানা? এটা তো ডোমেস্টিক ভায়োলেন্স সারা। আর তাছাড়া আমার পকেটে এখন 100 টাকাও নেই। আপনি কি আপনার বেকার বরকে দেউলিয়া করতে চান? টাকা নিয়ে তো কাজ করো, যাও রান্নাঘরে যাও। আর যদি পরোটা গোল না হয় তবে তোমার ল্যাপটপ আমি সিজ করে নেব। আবির বইয়ের ভয়ে উঠে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে আবির আটা মাখছে, আটা তার চুলে গালে এমনকি নাকেও লেগে আছে। ঠিক তখনই পাশের ফ্ল্যাটের ভাবি পলি আর তার ছেলে পুটু কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকলো। পলি ভাবি হলো এলাকার সবচেয়ে বড় গসিপ কুইন। ও মা, সারা আপা, আপনি ইউনিফর্ম পরে দাঁড়িয়েছেন আর ভাইজান দেখে আটা মাখছেন। কি সুন্দর আধুনিক সংসার আপনাদের। ভাবি আধুনিক না, এটাকে বলে ডিসিপ্লিন। আমার ডিপার্টমেন্টে যেমন চোর বাটপারদের সোজা করি, ঘরেও তেমন অলসদের ট্রেনিং দেই। আবির রান্নাঘর থেকে উকি দিয়ে বলে, ভাবি বলবেন না, উনি তো ম্যাজিস্ট্রেট না, উনি হলেন বাসার হিটলার। কাল রাতে ড্রিম রোল খেতে চেয়েছিলাম বলে আমাকে দিয়ে 5 বার সিট আপ করিয়েছেন। বলছেন ফিটনেস না থাকলে নাকি আমাকে তালাক দিয়ে কোনো এসপিকে বিয়ে করবেন। আঙ্কেল, আপনার নাকে আটা কেন? আপনি কি জোকার সেজেছেন? না পুটু সোনা, আমি হলাম এই বাড়ির কয়েদি নাম্বার 420। তোর আন্টি ম্যাজিস্ট্রেট তো, তাই আমাকে দিয়ে জেলের কাজ করাচ্ছে। সারা চোখ রাঙ্গালে আবির আবার কাজ করা শুরু করে। দুপুরবেলা সারা তার ফোর্স নিয়ে রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়েছে। হঠাৎ দেখলো একটা বাইক উল্টো পথে আসছে। বাইক চালকের মাথায় হেলমেট নেই, মুখে মাস্ক নেই। সারা হাত বাড়িয়ে বাইক থামালো। বাইক চালক আর কেউ নয়, আবির। সে বাজার করতে বেরিয়েছিল। সারা চোখে কালো চশমা, হাতে লাঠি। আবির ভয়ে কাঁপতে থাকে। লাইসেন্স দেখান, উল্টো পথে কেন আসছেন? ম্যাডাম, আমি আপনার আবির। বাসায় চিনি শেষ হয়ে গেছিল তো, তাই শর্টকাটে আসছিলাম, ছাড়েন না প্লিজ। সারা ফোর্সের কনস্টেবলদের দিকে তাকিয়ে বলে, কে আবির? আমি চিনি না। আইনের চোখে সবাই সমান। কনস্টেবল, এই বাইক সিজ করো আর ওনাকে উল্টো পথে আসার জন্য 5000 টাকা জরিমানা করো। সারা, তুমি কি পাগল হয়ে গেলে? পকেটে টাকা নেই বলে তুমি বাজার করতে পাঠালে, এখন আবার জরিমানাও করবে? আমি বাড়ি যাব কিসে? হেঁটে যাবেন, ব্যায়াম হবে। আর শোনো, এই ফাইন যদি কালকের মধ্যে না দাও তবে থানায় গিয়ে হাজতবাস করতে হবে। জাস্ট প্রোটোকল, মিস্টার আবির। রাস্তার মাঝখানে লোকজন হাসাহাসি করছে। আবির আগে ফুলতে ফুলতে বাজারে ব্যাগ হাতে নিয়ে বড় বড় পা ফেলে বাসার দিকে রওনা দিল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ রাতে সারার খাবার এসে 5 চামচ লবণ বেশি দেবে। রাত 9টা, সারা বাসায় ফিরে ক্লান্ত। সে ডাইনিং টেবিলে বসে পরোটার মাংস মুখে দিয়ে খাওয়া শুরু করলো। প্রথম লোকমা মুখে দিতে এসে বিষম খেলো। আবির, এটা কি? তুমি কি লবণের কারখানায় কাজ শুরু করেছো নাকি? আমাকে বিষ দিয়ে মারতে চাও? আবির শান্তভাবে টিভি দেখতে দেখতে বলে, না ম্যাডাম, আইনের যেমন কোনো দয়া নেই, আমার লবণেরও কোনো দয়া নেই।
আপনি আমাকে রাস্তায় বেইজ্জত করেছেন, আমি আপনার জিপকে বেইজ্জত করলাম। হিসাব বরাবর, সোজা সাপটা। সারা রিমোট কেড়ে নিয়ে বলে, বেয়াদবি করো না আবির। তুমি জানো আমি চাইলে তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। করান না, জেলের ভাত অন্তত আপনার এই নোনতা খাবারের চেয়ে ভালো হবে। আর শোনো সারা, তুমি সিনিয়র হতে পারো, ম্যাজিস্ট্রেট হতে পারো, কিন্তু মনে রেখো আমি তোমার বর। একটু সম্মান দিতে শেখো। সম্মান কি পকেটে থাকে? তোমার মতো অকর্মণ্য ছেলেকে সম্মান দেওয়ার চেয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যালকে সম্মান দেওয়া ভালো। রাত 2টো। সারা তার বেডরুমে এসির তলায় ঘুমিয়ে আছে। আবি তখনও ড্রয়িং রুমের সোফায় শুয়ে রাগ করেছে। হঠাৎ বাসার মেন সুইচ টিপ করে অন্ধকার হয়ে গেল। সারা অন্ধকারে বড্ড ভয় পায়। সে ঘর থেকে বেরিয়ে এলো। সারা কাপা গলায় বলে, আবির, আবির কোথায় তুমি? লাইট গেল কেন? আবির অন্ধকারের সুযোগ নিয়ে সারা পেছনে গিয়ে দাঁড়ালো। সে সারাকে একটু ভয় দেখাতে চাইল, কিন্তু হঠাৎ সারা ভয় পেয়ে পেছনে ঘুরতে আবিরের বুকের উপর পড়লো। আবির তাকে ধরে ফেল। অন্ধকারে দুজনের নিঃশ্বাস খুব কাছাকাছি। কি হলো ম্যাজিস্ট্রেট ম্যাডাম? অন্ধকারে আইনের বই কি কাজ করছে না? এখন তো আমাকেই দরকার, তাই না? সারা আবিরের শার্ট শক্ত করে ধরে বলে, চুপ করো ফাজিল, লাইট ঠিক করো, আমার খুব ভয় লাগছে। আবির অন্ধকারের মাঝে সারা কোমর জাপটে ধরলো। সারার শরীরে পারফিউমের কড়া গন্ধ আবিরের নাকে লাগছে। আবির তার সারার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আজকের জরিমানার টাকাটা যদি মওকুফ করো তবেই লাইট ঠিক করব, না হলে সারা রাত এই অন্ধকারেই থাকতে হবে। যা নিজের অজান্তে আবিরের মুখে মাথা রাখে। ঠিক আছে মৌকুফ, কিন্তু হাত ছাড়ো। হাত তো আমি ধরিনি ম্যাডাম, আপনার ভয় আমার হাতকে ধরে রেখেছে। লাইট আসতে দেখা গেল সারা আবিরের খুব কাছে। দুজনেই থমকে গেল এবং সাথে সাথে একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল আর আবির সেই ফাজল মার্কা হাসি দিতে লাগলো। পরের দিন সকাল থেকে সারা আর আবিরের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। কারণ আবির কাল রাতে সারার দামি ফেস ওয়াশ দিয়ে ভুল করে তার বাইকের চাকা পরিষ্কার করে ফেলেছে। সারার মেজাজ এখন তুঙ্গে আর আবির ভাবছে কিভাবে আজকের দিনটা পার করা যায়। ঠিক তখনই সারার ডিপার্টমেন্ট থেকে ফোন এলো, শহরের এক নামি শপিং মলে ভেজাল বিরোধী অভিযান চালাতে হবে। আবিরকেও সাথে যেতে হবে, কারণ সারার ড্রাইভার আজ ছুটিতে। সারা রেডি হয়ে গাড়িতে বসে। সারা তার সরকারি গাড়ির পেছনের সিটে বসে ফাইল দেখছে। আবির ড্রাইভ করছে, কিন্তু তার পরনে লুঙ্গি আর টি শার্ট। সারা এটা দেখে রাগে ফুঁসছে। আবির, তুমি কি পাগল হয়ে গেছো? একটা সরকারি গাড়িতে তুমি লুঙ্গি পরে ড্রাইভ করছো? লোকে দেখলে কি ভাববে? বলবে ম্যাজিস্ট্রেটের বর কি কোনো গ্যারেজের মেকানিক? আরে ম্যাডাম, এটা তো এয়ারি ড্রেস। ড্রাইভিং করার সময় হাওয়া চলাচল জরুরি। আর তাছাড়া আপনার বডিগার্ডরা তো আছেই, আমাকে কে দেখবে? আমি হলাম আপনার হিডেন অ্যাসেট। চুপ করো, গাড়ি জোরে চালাও, 10টার মধ্যে পৌঁছাতে হবে। সরি ম্যাডাম, ট্রাফিক আইন অনুযায়ী আবাসিক এলাকায় গতিসীমা 30 কিলোমিটার। আমি যদি এখন 50-এ চালাই, আপনি নিজেই তো আমাকে জরিমানা করবেন। আমি তো জাস্ট আপনার শেখানো আইন মেনে চলছি। আমি যদি এখন তোমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিচে ড্রাইভ করি, তবে তোমার সম্মান থাকবে? আমার তো মান সম্মান বলতে কিছু নেই স্যার। ওটা তো বিয়ের দিন আপনি আপনার ম্যাজিস্ট্রেটের সিল দিয়ে ক্যান্সেল করে দিয়েছেন। সারা আর কথা পারে না। শপিং মলে পৌঁছে সারা তার পুরো টিম নিয়ে এক কসমেটিকের দোকানে ঢুকলো। আবির পেছনে পেছনে বাজারের থলি নিয়ে ঘুরছে। সারা দোকানের মালিককে জেরা করছে। এই যে ক্রিমগুলো দেখছেন, এগুলোর গায়ে বিএসটিআই এর সিল নেই কেন? এগুলো কি আপনারা 2 নাম্বার জায়গা থেকে এনেছেন? না ম্যাম, এগুলো ডাইরেক্ট ইম্পোর্ট করা। আবির হঠাৎ মাঝখান থেকে একটা লিপস্টিক হাতে নিয়ে বলে, ম্যাডাম, আমার মনে হচ্ছে এই লিপস্টিকটা ভেজাল। এটা লাগালে ঠোঁট না, মানুষের কপাল পুড়ে যেতে পারে। আমি কি একটা ট্রায়াল দেব আপনার উপর? সারা চোখ বড় বড় করে বলে, আবির চৌধুরী, তুমি কি দেখছো? আমি ডিউটি করছি, ফাজলামি করার জায়গা পাও না? আরে না ম্যাডাম, আমি তো আপনার হেল্প করছি। এই যে আইলাইনারটা দেখছেন, এটা দিয়ে তো আপনার ওই বাঁকা ভ্রুটা আরো বাঁকা করা যাবে। কনস্টেবল সাহেব, এই দোকানটা এখনই সিল করে দেন। মালিকের চেহারা আমার পছন্দ হচ্ছে না।
সারা কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, আপনারা ওকে ধরুন তো, ও ডিউটিতে ডিস্টার্ব করছে। ওকে পাশের বাথরুমে নিয়ে 5 মিনিট আটকে রাখুন। কনস্টেবলটা হাসতে হাসতে আবিরকে এক কোণে নিয়ে গেল, কিন্তু আবির বাথরুমে না গিয়ে উল্টো সারার হাত ধরে এক ড্রেসিং রুমের ভেতরে টেনে নিয়ে গেল। বাইরে তখন সাংবাদিক আর পাবলিকের কড়া ভিড়। আবির দ্রুত দরজাটা লক করে দিল। সারা অন্ধকারের মতো ছোট রুমে আবির খুব কাছে আটকে গিয়ে বলে, আবির, এটা কি ধরনের অসভ্যতা? দরজা খোলো বলছি, বাইরে আমার ফোর্স আছে। চুপ, একদম চুপ সারা। বাইরে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি এখন এই অবস্থায় বের হন, কাল হেডলাইন হবে ম্যাজিস্ট্রেট ম্যাডাম ও তার বরের ড্রেসিং রুম কেলেঙ্কারি। আপনি কি সেটা চান? রুমটা খুব ছোট। সারার ইউনিফর্মের ঘ্রাণ আর আবিরের ঘামের গন্ধ মিশে একাকার। আবির সারার খুব কাছে দাঁড়িয়ে। সারা ভয়ে আর অস্বস্তিতে আবিরের শার্টটা খামচে ধরলো। আবির, সরো না, আমার খুব গরম লাগছে। তুমি কেন সব সময় আমার কাজে ডিস্টার্ব করো? কারণ আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। আপনি যখন ওই কড়া মেজাজে অর্ডার দেন তখন আপনাকে জাস্ট ফাটাফাটি লাগে, কিন্তু এখন এই অন্ধকার রুমে যখন আপনি কাঁপছেন তখন আপনাকে জাস্ট আমার সারা মনে হচ্ছে। আবির সারার কানের কাছে মুখ নিয়ে গেল। সারা চোখ বন্ধ করে ফেলো। আবির সারার গলার কাছে তার থুতনিটা ছোঁয়ালো। সারার হৃৎপিণ্ডের ধুকপুকানি আবির নিজের বুকে অনুভব করছে। আবির ধীরে ধীরে সারার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সারা আবিরের ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? না, আমি জাস্ট আমার ম্যাজিস্ট্রেট বউকে একটু রিমান্ডে নিচ্ছি। ঠিক তখনই বাইরে থেকে কনস্টেবল ডাকলো। ম্যাম, ম্যাম, কোথায় আপনি? সারা চট করে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার ইউনিফর্ম ঠিক করতে করতে সে মুখটা মুছে নিল। তার মুখ তখন লজ্জায় লাল হয়ে আছে। বিকেলে তারা এক আত্মীয়ের বিয়ে বাড়িতে গেল। সারা সেখানে ভিআইপি গেস্ট। আবির তখনও তার ফাজলামি মুডে। কাপের টেবিলে সারাকে এক প্লেট কাবাব দেওয়া হলো। আবির সারার প্লেট থেকে কাবাবটা ছো মেরে তুলে নিল। আবির, এটা আমার প্লেট, তোমার সামনে তো আরো আছে। আপনার প্লেটের কাবাবে যে স্বাদ আমার প্লেটে সেটা নেই। তাছাড়া আপনি তো ডায়েট করছেন। ম্যাজিস্ট্রেটদের বেশি খাওয়া ঠিক না। দৌড়াতে পারবেন না চোর ধরার সময়। দাও বলছি, ওটা আমি খাবো। সারা কাবাবটা কেড়ে নিতে চাইল, কিন্তু আবির কাবাবটা নিজের মুখে ভরে দিল। সারার আগে আবিরের পায়ের উপর নিজের হিল জুতো দিয়ে চাপ দিল। আবির ব্যথায় চিৎকার করতে গিয়েও পারল না, কারণ মুখে কাবাবে ঠাসা। আবির মুখের ভিতর কাবাব নিয়েই বলে, ম্যাম, এটা তো কাস্টোডিয়াল টর্চার। আমি আপনার নামে মামলা করব। করোগা, তার আগে আজকের বিয়ের গিফটের টাকাটা দাও। তুমি তো বেকার, টাকা কোথায় যাবে শুনি? আমি টাকা চুরি করেছি সারা। আপনার আলমারি থেকে আপনার লকারের চাবি নিয়ে 5,000 টাকা নিয়ে গিফট কিনেছি। আপনার টাকাতেই আপনার আত্মীয়কে গিফট দিলাম। আইডিয়াটা কেমন? তুমি তো বেকার, টাকা কোথায় পাবে শুনি? আবির চৌধুরী, তুমি আবার টাকা চুরি করেছো? আজ বাসায় চলো, তোমাকে আমি হ্যান্ডক্রাফট পরিয়ে জেল খাটাবো। বাসায় ফেরার পর ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালো। সারা ড্রয়িং রুমে ফুলদানি তুলে আছাড় মারলো। আবির কুশন ছুঁড়ে মারলো। যান আপনার ওই পুলিশের এসপিকে বিয়ে করেন গে। আমার মতো বেকারের সাথে কেন সংসার করছেন? হ্যাঁ, সেই ভালো ছিল, অন্তত একটা ডিসিপ্লিনড বর পেতাম। তোমার মতো চোর আর ফাজিলের সাথে থাকা মানেই হলো জেল খাটা। ও, জেল খাটতে ভালো লাগে না? তাহলে আজ থেকে আমি সোফায় ঘুমাবো না, আমি বারান্দায় ঘুমাবো। দেখি আপনার কে দেখাশোনা করে। আবির আগে টকবক করে বারান্দায় চলে গেল। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো। সারা কিছুক্ষণ একা ঘরে বসে রইল, কিন্তু আধা ঘন্টা পর সে আর থাকতে পারলো না। সে দেখলো বারান্দায় আবির বৃষ্টির ছাটে ভিজে একাকার। সারা একটা চাদর নিয়ে বারান্দায় গেল। সারা আবিরের পিঠে হাত রেখে বলে, এই শোনো, ভেতরে আসো, ভিজে তো জ্বর বাঁধবে, তখন তো সেবা আমাকেই করতে হবে। কেন? ম্যাজিস্ট্রেট ম্যাডামের কি এখন মায়া লাগছে? আপনি তো আমাকে অ্যারেস্ট করতে চেয়েছিলেন। সারা আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরে। চুপ করো তো, তুমি না থাকলে আমার ম্যাজিস্ট্রেট গিরি দেখাবো কাকে? ভেতরে চলো, পরোটা বানিয়ে দিচ্ছি। শুধু পরোটা? সাথে ওই রিমান্ডটা হবে তো? হারামি একটা,
চলো ভেতরে। ঝগড়ার ভালোবাসার এই চক্র চলতে থাকলো। সারা জানে আবির ছাড়া তার জীবন পানসে, আর আবির জানে সারাকে রাগানোই তার জীবনের সবচেয়ে বড় বিনোদন। পরদিন সকাল শুরু হয়েছিল আবিরের এক বিশাল কাণ্ড দিয়ে। সারা যখন ড্রয়িং রুমে এসে দেখলো তার সবচেয়ে দামি অফিসিয়াল ফাইল গুলোর ওপর আবির বসে বসে প্যান্ট ইস্ত্রি করছে, তখন সারার মাথায় রক্ত উঠে গেল। সারার ম্যাজিস্ট্রেট লাইফে এমন কাণ্ড সে কোনোদিন দেখেনি। সারা ইউনিফর্ম পরে রেডি হয়ে ড্রয়িং রুমে ঢুকলো। আবির তখন গুনগুন করে গান গাইছে আর ফাইলের স্তূপের উপর গরম ইস্ত্রি চালাচ্ছে। আবির চৌধুরী, তুমি কি পাগল হয়ে গেছো? এইগুলো আমার কোর্টের ফাইল, তুমি এগুলোর উপর ইস্ত্রি করছো? আরে ম্যাডাম, আপনার ফাইলগুলো এত শক্ত যে এর চেয়ে ভালো ইস্ত্রি বোর্ড আর হয় না। তাছাড়া ফাইলগুলোতে যা গরম গরম কেস আছে তাতে আমার প্যান্টের ভাঁজ একদম তলোয়ারের মতো ধারালো হয়ে গেছে। এখন আমি বাইরে গেলে মেয়েরা আমাকে দেখে কুপকাত হয়ে যাবে। সারা ফাইলগুলো কেড়ে নিয়ে বলে, বেয়াদব, এই ফাইলগুলোতে মানুষের জীবন মরণ লেখা আছে, আর তুমি এখানে নিজের প্যান্টের কাজ ঠিক করছো? মকবুল, মকবুল কোথায়? মকবুল হলো সারার বিয়ে। সারার চিৎকারে মকবুল হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো, তার হাতে এক গাদা কাগজ। জি ম্যাম, হুকুম করেন। এই অপরাধীকে কি এখনই হাজতে পাঠাবো নাকি দৌড়া মারার আদেশ দেবেন? চুপ কর মকবুল, তুই তো কাল রাতে আমার কাছ থেকে 100 টাকা ধার নিয়ে বিড়ি খেয়েছিস। ম্যাডামকে বললে তোর চাকরি তো যাবেই, সাথে তোর লুঙ্গিও সিজ করা হবে। মকবুল, ওকে ধরো। আজ ও বাজার করবে আর সেই বাজারের টাকা ওর পকেট থেকে দেবে। যদি 1 টাকাও কম হয় তবে আজ রাতে ওর ডিনার ক্যান্সেল। দুপুরবেলা সারার মকবুল এক শপিং মলে রেট দিচ্ছে। আবিরও সাথে আছে ঝোলা হাতে। হঠাৎ ভিতরে মাঝখান থেকে এক সুন্দরী মেয়ে দৌড়ে এসে আবিরের হাত ধরল। মেয়েটির নাম পিউ, আবিরের কলেজের সাবেক প্রেমিকা। ও মাই গড, আবির তুমি এখানে? কতদিন পর দেখলাম তোমাকে। তুমি তো একদম শুকিয়ে গেছো। কি বাড়িতে কি খাওয়া দাওয়া দেয় না? হুম। আবির একটু ভাব নিয়ে বলে, আরে পিউ, কি অবস্থা? আসলে ব্যস্ত তো, সারাক্ষণ ম্যাজিস্ট্রেটের প্রোটোকল মেনটেন করতে হয়, বুঝতেই পারছো, হাই প্রোফাইল লাইফ। সারা পাশ থেকে গটগট করে এগিয়ে আসে। কে এই মেয়ে আবির? আর ও তোমার হাত ধরেছে কেন? কনস্টেবল, পাবলিক প্লেসে অসভ্যতার দায়ে একে কি এক্ষুনি জরিমানা করব? ও মা, আপনি বুঝি আবিরের বড় বোন? কি কড়া মেজাজ আপনার। আবির, তোমার আপু তো একদম বাঘিনীর মতো দেখতে। আরে না পিউ, উনি আমার বড় বোন না, উনি হলেন এই শহরের ম্যাজিস্ট্রেট সারা বিনতে কাদির। আর সম্পর্কে আমার মানে উনি আমাকে রান্না শেখান আর কি। আবির, আমি তোমার আপু আর আমি তোমাকে রান্না শেখাই? মকবুল, এই মেয়েকে এক্ষুনি ইন্টারোগেশন সেলে নিয়ে চলো। এর মাস্ক কেন থুতনিতে ঝুলে আছে? একে 500 টাকা জরিমানা করো। আবির, তোমার বউ তো দেখি একদম হিটলার। চলো আমরা কফি খাই। সারা পিউ আর আবিরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে, খবরদার আবির, এখন ডিউটি আছে। ও আমার ফাইল ক্যারি করছে। আবির, বাসায় চলো, তোমার বিচার আজ রাতে হবে। সারার আগে আবিরকে তার অফিসে নিয়ে এলো। সে চাইলো আবিরকে ভয় দেখাতে। সে মকবুলকে বলল আবিরকে 1 মিনিটের জন্য লকআপের ভেতর ঢুকাতে, কিন্তু মকবুল ভুল করে চাবিটা বাইরে ফেলে দিল এবং ভেতর থেকে অটো লক হয়ে গেল। এখন সারা আর আবির দুজনে লকআপের ভেতরে বন্দি। মকবুল চাবি খুঁজতে বাইরে দৌড়ালো। মকবুল, চাবি কোথায়? দরজা খোলো। আমি ম্যাজিস্ট্রেট, আমি লকআপে থাকবো কেন? আরে ম্যাডাম, এটা তো দারুণ হলো। বিয়ের পর তো কোনো জায়গায় হানিমুনে গেলাম না, আজ লকআপেই হানিমুন হয়ে যাক। আসুন, আমার পাশে বসুন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে। সারার আগে ফুঁসছে। চুপ করো আবির, তোমার ওই পিউ এর কাছে যাও না। ওর সাথে তো খুব হাত ধরাধরি করছিলে। আহা, আপনি কি জেলাস ফিল করছেন ম্যাডাম? ম্যাজিস্ট্রেট কি তবে একজন সাধারণ বরের জন্য হিংসা করছে? লকআপটা খুব ছোট। আবির সারার খুব কাছে এগিয়ে এলো। সারার ইউনিফর্মের উপর থেকে আবির তার হাতটা সারার কোমরে রাখলো। সারা ধাক্কা দিতে চাইলো কিন্তু জায়গার অভাবে পারলো না। আবির, ছাড়ো, সানি দেখে ফেলবে। সানি কনস্টেবল, এত ভয় পান কেন? আর দেখলে দেখুক, আমি তো আমার বউকে আদর করছি।
কোনো ক্রাইম তো করছি না। আপনার ওই পিউ কিন্তু আমার হাত ধরেনি, আমি ওর হাত সরিয়ে দিয়েছিলাম। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। আবির সারার কানের কাছে মুখ নিয়ে আলতো করে একটা কামড় দিল। সারা শিউরে উঠল। তার ম্যাজিস্টিকের যেন ওই মুহূর্তে জানালার গ্রিল দিয়ে পালিয়ে গেল। সারা তার নিজের অজান্তে আবিরের শার্টের কলার চেপে ধরে তাকে নিচের আরো কাছে টেনে নিল। যদি কোনো দিন ওই মেয়ের সাথে তোমাকে দেখি, তবে সত্যি বলছি তোমাকে আমি সারা জীবনের জন্য জেল খাটাবো। আপনার হৃদয়ের জেলে যদি জায়গা দেন, তবে আমি সারা জীবন কয়েদি হয়ে থাকতে রাজি। একটু পর মকবুল চাবি নিয়ে ফেরে। বাসায় ফেরার পর আবির বন্ধু শামীম ড্রয়িং রুমে বসে পা নাচিয়ে চা খাচ্ছে। সে আবিরকে বুদ্ধি দিয়েছে কিভাবে সারাকে সাইজ করা যায়। দোস্ত, সারা ভাবি তোকে খুব ডমিনেট করে। তুই এক কাজ কর, আজকে রাতে খাবারে এক গাদা মরিচ দিয়ে দে। উনি যখন ঝালে অস্থির হবে তখন তুই ওনার কাছে কন্ডিশন রাখবি, আমাকে আর ম্যাজিস্ট্রেট গিরি দেখানো যাবে না। আইডিয়া তো ভালো, কিন্তু ও তো আমাকে রিমান্ডে নেবে রে। আরে রিমান্ডে মানেই তো রোম্যান্স দোস্ত, তুই ভয় পাস না। সারা রুম থেকে বের হয়ে এলো। শামীমকে দেখে তার মুখ তিতা হয়ে গেল। শামীম, তুমি এখনো এখানে? তোমার নামে কি কোনো ওয়ারেন্ট বের করতে হবে? যাও, বাসায় যাও। আর আবির, খাবার টেবিলে এসো। শামীম ভয়ে চলে গেল। খাবার টেবিলে সারা দেখলো মাংসের তরকারি একদম লাল টকটকে। সে এক চামচ মুখে দিতে তার কান দিয়ে ধোয়া বের হতে শুরু করলো। আবির, এটা কি? তুমি কি আমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাও? না ম্যাডাম, এটা হলো স্পাইসি ম্যাজিস্ট্রেট কারি। যারা অপরাধীদের খুব ঝাল দেয় তাদের জন্য এই স্পেশাল ডিশ। তুমি জানো আমি জাল খেতে পারি না। তুমি ইচ্ছে করে এটা করেছো। মকবুল কোথায়? মকবুল ঘুমাচ্ছে। এখন আপনার উদ্ধার কর্তা শুধু আমি। এই যে দুধের গ্লাস, এটা খেতে হলে আগে আমাকে আই লাভ ইউ বলতে হবে। সারার চোখে পানি চলে আসে ঝালে। রাগে আর ঝালে অস্থির হয়ে সে চিৎকার করে ওঠে। কখনো না, আমি পানি খাবো। পানি তো আমি ফেলে দিয়েছি। বলুন আই লাভ ইউ আবির, না হলে ঝালে আপনার ঠোঁট ফুলে আলু হয়ে যাবে। আই লাভ ইউ আবির, এবার দাও। আবির দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে। এই তো, ম্যাজিস্ট্রেটও শেষ পর্যন্ত বেকারের কাছে হার মানলো। কিছু না বলে কটকট করে হেঁটে রুমে চলে গেল। রাত 1টা। সারা রাবি ছাদের উপর বসে আছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সারা শীতে কাঁপছে। আবির তার চাদরটা সারা গায়ে জড়িয়ে দিল। সারা, একটা কথা সত্যি করে বলবে, তুমি কি আমাকে বিয়ে করে খুশি? সারা আবিরের কাঁধে মাথা রেখে বলে। মাঝে মাঝে মনে হয় তোমাকে ফাঁসিতে ঝুলাই, আবার মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। তুমি খুব পচা আবির, কিন্তু তুমিই আমার সব। ম্যাজিস্ট্রেট ম্যাডাম যখন ইমোশনাল হয় তখন তাকে বড্ড সুন্দরী লাগে। আচ্ছা, পিউকে কি কাল এলাকা ছাড়া করবেন? না, ওকে আমি আমার অফিসে ক্লিনার হিসেবে নিয়োগ দিব। ও আমার অফিসের ফ্লোর মুছবে, আর আমি তোমাকে নিয়ে কফি খাবো। খতরনাক প্ল্যান। আপনার সাথে পাঙ্গা নেওয়া মানেই হলো নিজের কবর খোঁড়া। আবির আর সারা ঝগড়া, জেলাসি আর কমেডির এই যেন মহাকাব্য চলতেই থাকলো। সারা তার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে পুরো শহর শাসন করলেও দিন শেষে সে তার ফাজিল পর আবিরের কাছেই বন্দী। ম্যাজিস্ট্রেট সারা বিনতে কাদিরের দিনকাল ভালোই যাচ্ছিল। অপরাধীদের জেল খাটানো আর ট্রাফিক সিগন্যালে জরিমানা করার মধ্যে যে আনন্দ তা তিনি পুরোপুরি উপভোগ করেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অপরাধী হলো তার নিজের বর আবির চৌধুরী। আবির এখন সরকারি চাকরির আশায় বিসিএস দিয়ে ভাইবা পর্যন্ত পৌঁছেছে। সারা ভাবলো আবির যদি চাকরি পেয়ে যায় তবে তাকে শাসন করার লোক কমে যাবে। তাছাড়া ঠিক করলো আবিরের ইন্টারভিউ বোর্ডে সে নিজেই গিয়ে বসবে এবং তার জীবন তেজপাতা করে ছাড়বে। কারণ আবির ছাড়া সারা জীবন যে পানসে, সে আবিরকে বসে খাওয়াতে রাজি, কিন্তু হাতের মুঠো থেকে ছাড়তে রাজি না। সকাল 8টা। আবির আজ অনেক পরিপাটি হয়ে শার্ট প্যান্ট ইস্ত্রি করে পড়েছে। তার হাতে ইন্টারভিউ কার্ড। সারা ড্রয়িং রুমে বসে কড়া কফি খাচ্ছে। ম্যাডাম, দোয়া করেন আজ যদি ভাইবাটা টিকে যায় তবে আমিও আপনার মতো লাল বাত্তির গাড়ি হাঁকাবো। তখন আর আমাকে দিয়ে কাপড় কাচাতে পারবেন না। আগে বোর্ড থেকে বেঁচে ফেরো আবির। সরকারি চাকরিতে মেধার চেয়ে ধৈর্য বেশি লাগে। তোমার তো ধৈর্য নেই, আছে শুধু ফাজলামি। আরে ম্যাডাম, আপনার সাথে সংসার করে আমার যা ধৈর্য হয়েছে
তাতে আমি হিমালয় পর্বতও জয় করতে পারি। আপনার ওই রিমান্ড খাওয়ার পর ভাইবা বোর্ডের প্রশ্ন তো বাচ্চার খেলা। আচ্ছা দেখা যাবে। মকবুল, মকবুল কোথায়? আবির মহা উৎসাহ নিয়ে কথা বলছিল, সারা মনে মনে বাঁকা হাসি দিচ্ছে। মকবুল একটা বিশাল ফাইল নিয়ে ঘরে ঢুকলো, তার নাকে এক গাদা নসি। জি ম্যাম, ভাইকে কি এখনই অ্যারেস্ট করতে হবে? গাড়ি রেডি আছে। আরে আব্বে মকবুল, আজ আমার ইন্টারভিউ। তুই সবসময় আমাকে অ্যারেস্ট করতে চাস কেন? শোনো সারা, আজ যদি আমি চাকরি পাই তবে এই মকবুলকে আমি আমার অফিসের ক্লিনার বানাবো। মকবুল, আজকের ভাইবা বোর্ডে আমার একটা বিশেষ সিট বরাদ্দ আছে। চলো, আবিরের মেধা আজ কোষ্টি পাথর যাচাই করব। মানে কি, আপনি থাকবেন বোর্ডে? হ্যাঁ ম্যাম, পছন্দ হয়নি? না না, ঠিক আছে। হায় আল্লাহ, এবার তো স্বয়ং যমরাজ সামনে থাকবে। ভাইবা বোর্ড 3 জন অভিজ্ঞ অফিসার বসে আছেন, মাঝখানে বসে আছেন স্বয়ং ম্যাজিস্ট্রেট সারা। আবির যখন ঘরে ঢুকলো, সারাকে দেখে তার আত্মরাম খাঁচা হয়ে গেল। সারা তখন চোখে চশমা দিয়ে গম্ভীর মুখে ফাইল দেখছে। বসুন মিস্টার আবির। আচ্ছা, আপনি বলুন তো দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের প্রধান কারণ কি? আবির সারার দিকে আর চোখে তাকিয়ে বলে, স্যার, প্রধান কারণ হলো অতিরিক্ত জরিমানা। ম্যাজিস্ট্রেটরা যদি মানুষের পকেট থেকে টাকা না নিয়ে মানুষের মনে জায়গা নিত তবে দেশ আরো এগোতো। সারা চোখ তুলে তাকালো, অফিসারেরা হক চুকিয়ে গেলেন। মিস্টার আবির, ফাজলামি করবেন না। আপনি বলুন, প্রশাসনিক কাজে কোনো অফিসার যদি তার বরের উপর জারি করা জরিমানা মওকুফ না করে, তাকে আপনি কি বলবেন? ম্যাম, তাকে আমি নিষ্ঠুর হিটলার বলবো, কারণ আইন সবার জন্য সমান হলেও ঘরে ফিরে আইনের চোখ খুলে রাখা উচিত। আবির ঘামতে ঘামতে জবাব দিচ্ছিল। সারা টেবিলে চাপ দিয়ে বলে, আপনার সাধারণ জ্ঞান তো দেখছি শূন্য। বলুন তো, আপনার বাসার ডাস্টবিনে প্রতিদিন কে পরিষ্কার করে? ম্যাডাম, এটা কেমন প্রশ্ন? এটা কি জেনারেল নলেজের মধ্যে পড়ে? অবশ্যই স্যার। যে নিজের ঘর সামলাতে পারে না, সে দেশ কিভাবে সামলাবে? মিস্টার আবির, আপনি কি প্রতিদিন ঝাড়ু দিতে জানেন? জি ম্যাম, জানি, এবং মাঝে মাঝে ম্যাজিস্ট্রেটের ঝাড়িও খেতে জানি। তবে আজকের পর আমি ঠিক করেছি আমি চাকরি করব না, আমি বরং আপনার পার্সোনাল সেক্রেটারি হব, যাতে আপনার সব ফাইলের ভেতরে আমি নিজের নাম লিখে দিতে পারি। অযোগ্য! মকবুল, একে বাইরে নিয়ে যাও। একে দিয়ে অফিসের বাগান পরিষ্কার করাও। বাদ, একটাও প্রশ্ন ঠিকঠাক দিতে পারে না। কই থেকে আসে এরা? আবির এবার রেগে গেল। সেখানে সকলের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠে বলল, নিকুচি করেছি তোমাদের চাকরির আমি, ভার্মে যাও সব। অফিসাররা সব হা করে তাকিয়ে রইল। সারা তো লজ্জে লাল হয়ে গেছে। বাসায় ফেরার পর ঝগড়া আরো তীব্র হলো। আবির রেগে মেগে রান্নাঘরে ঢুকে সব থালা বাসন সরাতে শুরু করলো। সারা পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে। সারা, তুমি কি ভেবেছো আমি চাকরি পাবো না? তুমি ইচ্ছে করে ইন্টারভিউ বোর্ডে ওসব প্রশ্ন করেছো। তুমি চাও না আমি বড় অফিসার হই? না আবির, আমি চাই তুমি আগে মানুষ হও। আর শোনো, আজ রাতে আমাদের বাসায় শামীম আর পলি ভাবি ডিনারে আসবে। তুমি যদি আজ ভালো রান্না না করো, তবে তোমার ওই ফাজিল বন্ধু শামীমকেও আমি হাজতে পাঠাবো। ঠিক আছে, আজ এমন রান্না করব যে সবার পেটে বিশ্বযুদ্ধ শুরু হবে। মকবুল, পেঁয়াজ কাট। রান্নাঘরে আবির আর মকবুল মিলে এক এলাহি কাণ্ড শুরু করলো। আবির লবণের বদলে চিনির বয়াম নিল আর মরিচের বদলে গরম মশলা। মকবুল তখন ভুল করে সারার দামে ফেস ওয়াশ দিয়ে মুরগির মাংস ধুয়ে ফেলেছে। ভাইয়া, মাস্কটা খুব ফর্সা হয়ে গেছে, ম্যাডাম দেখলে নিশ্চয়ই খুশি হবেন। আরে গাধা, ওটা তো ফেস ওয়াশ ছিল। এখন তো মাংস খেলেই মানুষের মুখে ফেনা উঠবে। তাড়াতাড়ি করো, সারা আসছে। সারা রান্নাঘরে ঢুকলো। সে দেখলো মেঝেতে তেল পড়ে আছে। সারা যেই পা বাড়লো, অমনি স্লিপ কেটে সে আবিরের গায়ের উপর আশ্রে পড়লো। আবির তখন হাতে একটা বড় হাতা নিয়ে দাঁড়িয়েছে। অন্ধকার রান্নাঘরে সারা আর আবির মেঝের উপর পড়ে আছে। সারা আবিরের বুকের উপর আর আবিরের হাত সারার কোমরে। দুজনের নাকে তেলের গন্ধ আর মশলার ঝাঁজ। কিন্তু এই মুহূর্তে ঝগড়াটা যেন থমকে গেল। ম্যাডাম, তেলের উপর স্লিপ কাটা কি আইনের বিরোধী? আপনার ওজনে তো আমার হাড়গোড় ভেঙে চুরমার হয়ে গেল। সারা লজ্জায় মুখ লুকিয়ে বলে, চুপ করো। তুমি কি মেঝেতে তেল ফেলে রেখেছো?
কেন, এটা কি কোনো কনস্পিরেসি? হ্যাঁ, এটা হলো আপনাকে আমার কাছে আনার কনস্পিরেসি। আপনার এই ম্যাজিস্ট্রেট ইউনিফর্মটা না থাকলে আপনাকে জাস্ট একটা ছোট বাচ্চার মতো লাগে। আবির সারার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। সারার ঘাম মাখা কপালে আবির আলতো করে একটা চুমি খেলো। সারা রাগ করতে চাইলো, কিন্তু তার শরীর যেন বিদ্রোহ করলো। সে আবিরের শার্টটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো। আবির ছাড়ো, শামীম চলে আসবে। আসুক, ওকে আমি বলবো যে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আজ ফেল করেছেন ভালোবাসার ইন্টারভিউতে। আপনি কিন্তু সবসময় ফার্স্ট। আবির সারাকে আরো একটু কাছে টেনে নিল। তাদের নিঃশ্বাসের উষ্ণতা রান্নাঘরে ভ্যাপসা গরমকে আরো বাড়িয়ে দিল। ঠিক তখনই কলিং বেল বাজলো। শামিমার পলি ভাবি ড্রয়িং রুমে বসে আছে। সারা আর আবির পরিপাটি হয়ে বাইরে এলো। মকবুল সেই ফেস ওয়াশ ধোয়া মাংস টেবিলে সাজিয়ে দিল। কিরে আবির, তোর হাতে কি আজ আছে দেখি? সারা ভাবি, আপনার বর তো দেখি জাদুরের শেফ হয়ে গেছে। আরে সারা আপা, আপনি খুব লাকি। এত সুন্দর, রূপবান আর গুণবান বর পাওয়ার ভাগ্যের ব্যাপার। সারা আর আবির একে অপরের দিকে তাকাচ্ছে। আবির ইশারায় বলছে। এখনই বিপদ আসছে। শামীম এক টুকরো মাংস মুখে দিল। 1 মিনিট পর তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। আবির, তোরা কি মাংসের সাথে সাবান মিশিয়েছিস? না আমার পেটের ভিতরে ডিশ ওয়ার্নিং শুরু হয়ে গেছে। ও মা, এত মাংস না, এত লাখ সাবান। সারা আপা, আপনি কি ভাইজানকে মারার চেষ্টা করছেন? সারা আবিরের দিকে তাকিয়ে বলে। আবির, তুমি মাংসের মধ্যে ফেস ওয়াশ দিয়েছো? মকবুল, আরে ম্যাডাম, আমি তো চেয়েছিলাম আপনাদের ভেতরটা পরিষ্কার করতে। শামীমের মনে অনেক ময়লা, তাই একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিলাম। এতে দোষের কি? সারার আগে থালা ছুঁড়ে মারলো। শামিমার পলিভাবি এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। মকবুল তখন এক কোণায় বসে নিজেই ফেনা দুলছে। আবির, এইসব কি? তুমি কি পাগল নাকি? গেস্টদের সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা তুমি? ওরা কি ভাবছে বলো তো? আপনিও তো এমন বাহিরের মানুষের সামনে আমাকে অপমান করেন, তখন আমার কেমন লাগে বুঝেন? ও মাই গড, এই ছেলে জাস্ট আনবিলিভেবল। সেটার জন্য এটার সাথে যায়? মূর্খ মাথা মোটা গন্ডার একটা। বেকার বসে বসে কেন গিলা? যা আমার সামনে থেকে যা, গরু কোথাকার। আবির চলে যায়। অনেকক্ষণ একা একা বসে থাকে। তারপর কি মনে করে রুমে আসে। রাত 1টা। সারা ঘুমানোর চেষ্টা করছে। আবির চুপি চুপি সারার ড্রয়ার থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। সে জানতো না সারা ডায়েরি লেখে। ডায়েরি পাতায় পাতায় লেখা আছে আবিরের নামে শত শত অভিযোগ, কিন্তু শেষ পাতায় যা লেখা ছিল তাই দেখে আবির চোখ ভিজে এলো। আজ আবিরকে অনেক বকেছি। ও যখন মুখ কালো করে থাকে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি জানি ও যদি চাকরি না পায় তবে সমাজ ওকে অসম্মান করবে। আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, যাতে লোকে শুধু ওকে ম্যাজিস্ট্রেটের বর না বলে, ওর নিজের নামে চেনে। কিন্তু ওকে তো আমি যা তা চাকরি করতে দেব না। বলদাটা না বুঝে দৌড় দেয় একটা চাকরি পেলেই, তবে আমি তাকে ঠিক যোগ্য করে তুলবো। আই লাভ ইউ ইডিয়েট। আবির ডায়েরিটা বন্ধ করে সারার মাথার কাছে গিয়ে বসলো। সে দেখলো ঘুমের ঘরও সারার ভুরু দুটো কুচকে আছে। আবির আলতো করে সারার মাথায় হাত রাখলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি সারা। কাল থেকে আমি সত্যি মন দিয়ে পড়াশোনা করব, তোমার গর্ব হয়ে বাঁচবো। পরদিন সকালে আবির ব্যাগ হাতে বাজারে গেল। সেখানে শামীম আবার হাজির। শামীমের পেট এখনো গুড়গুড় করছে। দোস্ত, কালকে যেই মাংস খেয়ে আমার যা হাল হয়েছে, তাতে আমি আর তোর বাসায় আসি না। তোর বউ সাক্ষাৎ দেয়নি। চুপ কর শামীম, ওটা আমার গাধামির জন্য হয়েছে। আমি করেছি সব। সারা জানতো না কিছুই, আর সারা আসলে অনেক ভালো। কাল ও আমাকে ক্ষমা করে দিয়েছে। মকবুল বাজার থেকে আলু কিনতে কিনতে বলে। ভাইয়া, ম্যাডাম কিন্তু আপনার জন্য আবার নতুন ফাইল রেডি করেছেন। এবার নাকি আপনাকে দিয়ে থানার ফ্যান পরিষ্কার করাবেন। করুক, ফ্যান কেন? আমি সারার পুরো জগৎটাই পরিষ্কার করে রাখবো। পরদিন সকাল 7টা। ম্যাজিস্ট্রেট সারা বিনতে কাদেরের ড্রয়িং রুমে আজ যেন সাইক্লোন বয়ে গেছে। সারা আজ এক বিশেষ সরকারি সেমিনারে যাবেন। সেখানে
যেখানে তাকে আদর্শ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদক দেওয়া হবে, কিন্তু সারার আদর্শ ঘর এখন রণক্ষেত্র। কারণ আবির কাল রাতে সারা সব দামি আইলাইনার দিয়ে তার পুরনো সাইকেলের চেনে গ্রিজে লাগিয়েছে। সারার মেজাজ তখন তুঙ্গে, আর আবির ড্রয়িং রুমের সোফায় শুয়ে পা নাচিয়ে পত্রিকা পড়ছে। সারা ড্রেসিং টেবিলের সামনে থেকে চিৎকার করে ড্রয়িং রুমে এলো, তার হাতে সেই আধো পোড়া আইলাইনার কাঠি। আবির চৌধুরী, তুমি কি মানুষ নাকি আদিম যুগের কোনো গুহা মানব? আমার দামি ওয়াটারপ্রুফ আইলাইনার দিয়ে তুমি সাইকেলের চাকা পরিষ্কার করছো? আবির খুব শান্তভাবে পত্রিকা পড়তে পড়তে বলে, আরে ম্যাডাম, আপনার আইলাইনারের যা গুণগান শুনেছিলাম তাতে মনে হলো এটা সাইকেলের চেইনের জন্য বেস্ট লুব্রিকেন্ট হবে। বিশ্বাস করেন, আজ সাইকেলটা যা স্মুথ চলছে না, একদম আপনার মেজাজের মতো ধারালো। তারা আইলাইনারটা আবিরের দিকে ছুঁড়ে মারে। বেয়াদব, ওটা বিদেশ থেকে আনা হয়েছিল আর তুমি এটা নষ্ট করলে। আজ তোমার খবর আছে। মকবুল, মকবুল কোথায়? মকবুল একটা বড় লাঠি আর এক বালতি জল নিয়ে ঘরে ঢুকলো। তার নাকে পটি লাগানো, কালকের ফেস ওয়াশ মাংসে বোধহয় তার অ্যালার্জি হয়েছে। জি ম্যাম, হুকুম করেন। এই আসামিকে কি এখনই টাঙ্গিয়ে দেব, নাকি ওনার সাইকেলটা সরকারি মালখানায় জমা দেব? চুপ কর মকবুল, তুই তো কাল আমার কাছ থেকে বিড়ি খাওয়ার জন্য 20 টাকা নিয়েছিস। ম্যাডামকে বললে তোর নস্যি খাওয়া বন্ধ করে দেব। মকবুল, ওকে ধরো। আজ ও আমার সাথে অফিসে যাবে। আজ থেকে ও আমার অফিসে হেল্পার হিসেবে কাজ করবে। ঘরে বসে ওর বুদ্ধি পচে যাচ্ছে। আজ ওকে দিয়ে অফিসের সব পুরনো ফাইল পরিষ্কার করাবো। ম্যাজিস্ট্রেট অফিসে সারা তার চেয়ারে বসে গম্ভীর মুখে কাজ করছে। আবিকে দেওয়া হয়েছে পাশের একটা ছোট্ট টেবিলে, যেখানে 1920 সালে ধুলোবালি মাখা ফাইলের স্তূপ। আবিরের নাকে একটা মাস্ক আর হাতে এক টুকরো কাপড়। ম্যাডাম, এটা কি অফিস নাকি কোনো মমিদের সমাধি? এই ফাইলগুলোর ধুলেই তো আমার বিসিএস পড়া সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে। কথা কম বলো আবির, তুমি তো চাকরি পাওনি, তাই ইন্টার্নশিপ হিসেবে এগুলো গোছাও। আর হ্যাঁ, লাঞ্চের সময় আমাকে কফি বানিয়ে দেবে, একদম কড়া কফি। ঠিক তখনই শামীম অফিসে উকি দিল, তার হাতে এক প্যাকেট ঝালমুড়ি। কিরে আবির, তোর এই হাল কেন? তুই তো ছিলি এলাকার ডন, আর এখন দেখি ঝাড়ুদার হয়ে গেছিস। চুপ কর শামীম, আমি ঝাড়ুদার না, আমি হলাম এই অফিসের স্পেশাল ইনভেস্টিগেটর। আমি দেখছি এই ফাইলে কোনো ঘুণ পোকা আছে কিনা। সারা আসলে আমাকে অনেক ভালোবাসে তো, তাই দূরে রাখতে পারে না। শামিম, আপনি এখানে কেন? ওনাকে ডিস্টার্ব করবেন না। আবির, ফাইল গোছানো শেষ হলে আমার জুতোটা পলিশ করে দাও তো। পুরো অফিসের স্টাফরা হাসাহাসি করছে। আবির আগে ফুসতে ফুসতে জুতার ব্রাশ হাতে নিল। সে মনে মনে ভাবলো, দাঁড়াও সারা ম্যাডাম, আজ রাতে বাথরুমে তোমার পানি বন্ধ না করলে আমার নামও আবির না। রাত 10টা। সারা অফিসে অনেক কাজ করে বাসে ফিরেছে। সে খুব ক্লান্ত। সে বাথরুমে গেল শাওনিতে। আবির চুপি চুপি মেন বাল্বটা বন্ধ করে দিল আর বাথরুমের পাইপের চাবিটা ঘুরিয়ে দিল। সারা যখন সাবান মেখে চোখ বন্ধ করে আছে, হঠাৎ দেখলো পানি আসছে না। আবির, আবির, পানি আসছে না কেন? আমি তো চোখে সাবান মেখে বসে আছি। আবির দরজার ওপাশ থেকে ফিসফিস করে, ম্যাডাম, এলাকার পানির লাইনে একটা বিশাল ক্রাইম হয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে আপনি কি এখন ইনভেস্টিগেশনে নামবেন, নাকি আমাকে দিয়ে জুতো পালিশ করার জন্য ক্ষমা চাইবেন? আবির, শয়তানি করো না। আমার চোখের সাবান যাচ্ছে, জ্বলে যাচ্ছে। তাড়াতাড়ি পানি ছাড়ো। শর্ত একটাই, কাল থেকে আমাকে দিয়ে কোনো ফাইলের ধুলো মোছানো যাবে না, আর আমাকে প্রতিদিন 100 টাকা পকেট মানি দিতে হবে। ঠিক আছে, সব দেব, আগে পানি ছাড়ো। সারা নিরুপায় হয়ে সব শর্ত মেনে নেয়। আবির হাসতে হাসতে পানি ছেড়ে দিল, কিন্তু সে জানতো না যে সাবান মেখে মেঝে পিচ্ছিল হয়ে আছে। তাই সারা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পিছলে গেল। আবির শব্দ শুনে দরজা ধাক্কিয়ে ভেতর ঢুকলো। বাথরুমের ফ্লোরে সারা পড়ে আছে, তার গায়ে কেবল তোয়ালে জড়ানো। আবির তাকে ধরতে গিয়ে নিজেও পিছলে সারার উপর পড়লো। সারা ভেজা, আবিরও ভিজে একাকার। বাথরুমের আবছালোয় দুজনের চোখাচোখি হলো। ম্যাডাম, আপনার এই স্লিপ কাটার অভ্যাস তো দিন দিন বাড়ছে। আমাকে কি ফ্লোর ক্লিনার হিসেবে নিয়োগ দেবেন? সারা আবিরে ভিজে শার্টটা খামছে ধরে। তুমি একটা আস্ত শয়তান আবির। কেন আমার সাথে এমন করো? আমি কি তোমার সত্যি এত অপছন্দের? অপছন্দের হলে কি আপনার জুতো পালিশ
করতাম? আসলে আপনাকে রাগাতে আমার যা মজা লাগে না, তা বিসিএস ক্যাডার হয়েও পেতাম না। আবির সারার মুখ থেকে সাবানের ফেনাগুলো হাত দিয়ে মুছে দিল। সারার ভিজে চুলগুলো আবিরের মুখে আশ্রে পড়ছে। আবির সারার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরল। সারার চোখে রাগ ছিল, কিন্তু এখন সেখানে এক মায়াবী আবেশ। আবির ধীরে ধীরে সারার কানের কাছে মুখ নিয়ে গেল। আজকের জরিমানার টাকাটা কি মাফ হবে সারা, নাকি আবার রিমান্ডে নেবেন? সারা নিজের অজান্তে আবিরের বুকে মাথা রেখে বলে, তোমাকে আমি সারা জীবনের জন্য রিমান্ডে নিতে চাই আবির। তুমি কেন এত জেদি? আবির সারার ভেজা কপালে একটা দীর্ঘ চুমু খেলো। বাথরুমের নলের পানি পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সারা আবিরকে জড়িয়ে ধরল। ম্যাজিস্ট্রেট ম্যাডাম আজ পুরোপুরি তার বরের কাছে সারেন্ডার করেছেন। পরদিন সকালে শামীম আবার বাসায় হাজির। সে আবিরকে একটা বুদ্ধি দিল। দোস্ত, সারা ভাবি তোকে বাথরুমে ক্ষমা করে দিয়েছে, এখন তুই ওনার ওপর দাপট দেখা। আজকে ওনাকে বলবি রান্না করতে, উনি তো জীবনেও রান্না করেনি, দেখবি একদম কুপে কাত হয়ে যাবে। ঠিক বলেছিস, আজ আমি ম্যাজিস্ট্রেটকে দিয়ে খিচুড়ি রান্না করাবো। দুপুরবেলা সারা অফিস থেকে ফিরে আবির তাকে রান্নাঘরে টেনে নিয়ে গেল। সারা ম্যাডাম, আজ আপনার রান্না করার দিন। আজ যদি খিচুড়ি না হয় তবে আমি কাল থেকে অফিসে ফাইল মুছবো না। ঠিক আছে, আমি রান্না করব। ম্যাজিস্ট্রেট যদি অপরাধী ধরতে পারে তবে খিচুড়িও রান্না করতে পারে। সারা রান্নাঘরে ঢুকলো। মকবুল তাকে সাহায্য করতে চাইলো, কিন্তু সারা তাকে বের করে দিল। সারা প্রেসার কুকারে এক গাদা চাল আর ডাল দিল, কিন্তু সে জানতো না যে ঢাকনাটা কিভাবে আটকাতে হয়। সে উল্টাপাল্টা করে ঢাকনা লাগিয়ে চুলা বাড়িয়ে দিল। ম্যাম, প্রেসার কুকারটা তো কেমন যেন সিটি না দিয়ে গুমরাচ্ছে, ওটা কি ব্লাস্ট হবে? চুপ কর মকবুল, এটা হলো আধুনিক রান্না। 5 মিনিট পর ধুম শব্দে প্রেসার কুকার ব্লাস্ট হলো। সারা ড্রয়িং রুমে ছিটকে এলো। পুরো রান্নাঘরের ছাদ এখন হলুদ ডালের আলপনায় সেজেছে। আবির রান্নাঘরে ঢুকে হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ল। সারা চুলে একটা আলুর টুকরো ঝুলে আছে আর তার নাকে ডাল লেগে আছে। ম্যাডাম, এটা কি কোনো নতুন প্রোটোকল? ড্রয়িং রুমকে কি আপনি ডাল দিয়ে ডেকোরেশন করতে চেয়েছেন? আমি ভেবেছিলাম আমি পারবো, আমি তো সব পারি, এটা কেন পারলাম না? আবির সারার কাছে গিয়ে তার মুখটা মুছে দিয়ে বলে, পাগলি, তুমি সব পারো বলেই তো আমি বেকার হয়ে বসে আছি। তুমি দেশ সামলাও, আমি না হয় রান্নাঘর সামলাই। এই ডালের আলপনাটা কিন্তু দারুণ হয়েছে, একদম পিকাসোর ছবির মতো। রাত 1টা, সারা ঘুমিয়ে পড়েছে। আবির সারার ফোনটা চেক করছিল, হঠাৎ দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে বারবার মেসেজ আসছে। সারা, কাল বিকেলে পার্কে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আবিরের মাথায় রক্ত উঠে গেল। সে ভাবলো সারা কি তবে কোনো এসপির সাথে প্রেম করছে। কাল বিকেলে ওই পার্কে আমি বোরখা পরে যাব, দেখি কে সারপ্রাইজ দেয়। রাত তখন 2টা। সারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু আবির চোখে ঘুম নেই। সারা ফোনে আসা সেই রহস্যময়ী মেসেজ, কাল বিকেলে পার্কে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আবির মাথায় যেন তপ্ত তেল ঢেলে দিয়েছে। আবির ভাবছে তার এই জার্টেল ম্যাজিস্ট্রেট বউ কি তবে গোপনে কোনো এসপি বা ডিসির সাথে প্রেম করছে, নাকি কোনো আসামি তাকে হুমকি দিতে ডাকছে। যেটাই হোক, আবির কাল সেখানে যাবেই, তবে নিজের পরিচয় নয়, বরং এক রহস্যময়ী নারী হয়ে। সকাল 9টা। সারা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আবির চুপি চুপি স্টোর রুম থেকে একটা কালো বোরকা আর নেকাব বের করলো, যেটা গত ঈদে সারা ফুপু উপহার দিয়েছিলেন। আবির সেটা আয়নার সামনে ধরে নিজের সাইজ মেলাচ্ছে। সারা, তুমি আমাকে বেকার ভেবে অবহেলা করো। আজ তোমার ওই সারপ্রাইজ আমি বোরখা পরেই ধরবো, দেখি কোন মজনু আমার লাইলাকে ডাকছে। ঠিক তখনই মকবুল ঘরে ঢুকলো। আবিরকে বোরকা হাতে দেখে সে থমকে গেল। ভাইয়া, আপনি কি দেশ ছেড়ে পালাচ্ছেন, নাকি আপনার কোনো নতুন কেস? বোরকা দিয়ে কি করবেন? আবির মকবুলের মুখ চেপে ধরে। চুপ কর গাধা, এটা হলো আন্ডার কভার অপারেশন। তুই কাউকে কিছু বলবি না, বলবি যে আমি আজকে সারাদিন ঘরে বসে বিসিএস পড়ছি। আর হ্যাঁ, সারাকে বলবি আমি খুব অসুস্থ, আমার গায়ে প্রচন্ড জ্বর। কিন্তু ভাইয়া, ম্যাডাম তো ডাক্তার দেখে আনবেন, তখন তো ধরা পড়ে যাবেন। আরে না, তুই জাস্ট বলবি আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছি। যা এখন এখান থেকে। বিকেল 4টা। শহরের লেক পার্কে প্রচুর ভিড়। আবির কালো বোরখা, পায়ে হিল জুতো, যেটা সে সারার আলমারি থেকে চুরি করেছে, সেটা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার হাতে একটা লেডিস ব্যাগ।
সে একটা বেঞ্চে বসে সারার জন্য অপেক্ষা করছে আবির বোরকার ভেতর থেকে ঘামতে ঘামতে বলল, উফ, মেয়েরা এই হিল জুতো পরে কিভাবে হাঁটে? আমার তো মনে হচ্ছে পায়ের হাড়গোড় সব আলগা হয়ে গেছে। আর এই নিকাব, নিঃশ্বাস নিতে পারছি না। কিছুক্ষণ পর সারা পার্কে ঢুকলো। তার পরনে একটা নীল শাড়ি, চুলে বেলি ফুল। সে খুব খুশি মনে এদিক ওদিক তাকাচ্ছে। আবিরের বুক ধরফর শুরু হলো। ঠিক তখনই এক লম্বা হ্যান্ডসাম লোক, তার নাম আরিয়ান, সারার দিকে এগিয়ে এলো এবং তাকে একটা গোলাপ ফুল দিল। ওরে শয়তান, আমার চোখের সামনে আমার বউকে গোলাপ দিচ্ছে। আজ তোর হাড়গোড় আমি গুঁড়ো করে দেব। আবির হিল জুতো পরে দ্রুত তাদের দিকে যেতে গিয়ে ধপাস করে পড়ে গেল। আর সারা আরিয়ান চমকে ফিরে তাকালো। আহারে, বেচারি পড়ে গেছে। এই যে আপু, আপনার কি খুব লেগেছে? না না, ও কিছু না, আমি জাস্ট একটু পা পিছলে গেছি। সারা, এই মহিলাকে দেখো, কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছে। চলো আমরা এই লেকের ওপারে যাই। আবির মেয়েলি গলায় চিকন সুরে বলল। আবির তাদের পিছু পিছু লেকের ওপারে গেল। সেখানে সারা আর আরিয়ান খুব কাছাকাছি বসে গল্প করছে। আবির একটা ঝোপের আড়ালে গিয়ে বসলো। সারা, তোমার বরের কি খবর? ও কি এখনো বেকার? আরে বলো না, ও একটা আস্ত গাধা, সারা দিন শুধু ঝগড়া করে। তবে জানো আরিয়ান, ও না থাকলে আমার জীবনটা একদম পানসে হয়ে যেত। ওকে রাগাতে আমার যা ভালো লাগে না। আহা, আমার বদনাম হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। আবির হঠাৎ ঝোপ থেকে বের হয়ে তাদের মাঝখানে বসে পড়ল। ওগো ভাইজান, আমাকে একটু সাহায্য করবেন? আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের দেখে খুব ভালো মনে হচ্ছে। আপু, আপনার কণ্ঠস্বরটা কেমন যেন পরিচিত লাগছে। আর আপনার হাতে তো আবিরের ঘড়ি। আবির? সারা এক হাসকায় আবিরের নিকাব খুলে ফেল। পার্কে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে। আবিরের দাড়িওয়ালা মুখ আর পরনে বোরকা দেখে হাসির রোল পড়ল। আবির, তুমি এখানে বোরকা পরে কি করছো? আবির বোরকা খুলে ফেলতে ফেলতে বলে, কি করছি মানে? তুমি আমার বউকে গোলাপ ফুল দিচ্ছ কেন? আর তুমি কে শুনি? আবির, ও হলো আমার ছোটবেলার বন্ধু আরিয়ান। ও এই শহরের নতুন এএসপি। আর ও বিয়ে করেছে গত মাসে। ওর হবু বউয়ের জন্য গিফট কিনতে আমাকে ডেকেছে। আর ও বিয়ে করছে আগামী মাসে। ওর হবু বউয়ের জন্য গিফট কিনতে আমাকে ডেকেছে। তুমি কি ভেবেছিলে আমি প্রেম করছি? সারা রেগে আগুন। সে আবিরকে প্রটোকল দিয়ে থানায় নিয়ে এলো। সে মকবুলকে নির্দেশ দিল আবিরকে লকআপে ঢোকাতে, কারণ সে ম্যাজিস্ট্রেটের পিছু নিয়েছে এবং ছদ্মবেশ ধরেছে। মকবুল, একে আজকে লকআপে রাখো। একে দিয়ে আজ থানার সব মেঝে মুছিয়ে নেবে। এর এই বোরকা পরার শখ আমি আজ মিটিয়ে ছাড়বো। আমি তো জাস্ট তোমাদের সারপ্রাইজ দিতে এসেছিলাম, মানে সিকিউরিটি চেক করতে। সারা, প্লিজ সারা, লকআপে দিও না, ওটা তো অনেক নোংরা। আর এই বোরখা পরে আমি মেঝে মুছবো কিভাবে? কেন? আজ তো তুমি হিল জুতা পরে দৌড়াচ্ছিলে, এখন মোছো। মকবুল, একে যেন এক ফোঁটাও পানি দেওয়া না হয়। সারা চলে গেল। লকআপের ভেতর আবির বসে আছে। মকবুল বাইরে থেকে মায়াবী চোখে তাকাচ্ছে। ভাইয়া, আমি বলেছিলাম না ধরা পড়বেন। এখন তো ম্যাডাম আপনার উপর জঘন্য লেভেলের রিমান্ডে চালাবেন। রাত 12টা। সারা ড্রয়িং রুমে বসে ফাইলে সই করছে, কিন্তু তার মন পড়ে আছে থানায়। সে এক প্লেট বিরিয়ানি নিয়ে থানায় ঢুকলো। সে দেখলো আবির লকআপের এক কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সারা লকআপের তালা খুলে ভেতরে ঢুকে বলে, এই যে মিস্টার বোরকা সুন্দরী, খাবার এনেছি, খেয়ে নাও। আবির অভিমান করে মুখ ফিরিয়ে নেয়। যাও এখান থেকে, তোমার ওই এসপি বন্ধুর কাছে যাও। আমাকে কেন খাবার দিতে এসেছো? সারা আবিরের পাশে বসে বলে, আরে বাবা, ও তো আমার বন্ধু। তুমি কি সত্যিই আমাকে এত অবিশ্বাস করো? অবিশ্বাস না সারা, তোমাকে হারানোর ভয় লাগে। আমি তো বেকার, আমার কি আছে? তুমি সুন্দরী, তুমি ম্যাজিস্ট্রেট। আমার শুধু ভয় হয় কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। সারার চোখে জল এলো। সে আবিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আবির সারার দিকে ফিরল। লকআপের আবছা নীলালয় সারাকে আজ এক অপার্থিব সুন্দরী লাগছে। তুমি পাগল আবির। তুমি ছাড়া আমার এই ম্যাজিস্ট্রেট গিরি কার উপরে ফলাবো? এই লকআপে যেমন তুমি বন্দি,
আমার মনেও তুমি ওভাবেই বন্দি। আবির সারার হাত টেনে তাকে নিজের বুকের কাছে নিয়ে এলো। সারা আবিরের বুকে মাথা রাখলো। আবির সারার কাপা ঠোঁটে আলতো করে আঙ্গুল বোলায়। সারা চোখ বন্ধ করলো। আবির ধীরে ধীরে তার ঠোঁট সারার ঠোঁটের কাছে নিয়ে গেল। আবির, মকবুল সিসিটিভিতে দেখছে হয়তো। দেখলে দেখুক, ওকেও আমি বোরখা পরিয়ে দেব। আবির সারাকে এক দীর্ঘ এবং গভীর চুমু খেলো। লকআপে কঠোর দেওয়ালের মাঝে জন্ম নিল এক কোমল মুহূর্ত। সারা আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। পরের দিন সকালে আবির বাসায় ফিরে এলো। শামীম সেখানে হাজির। সে আবিরকে নতুন বুদ্ধি দিল। দোস্ত, সারা ভাবি তোকে থানায় চুমু খেয়েছে, এর মানে উনি এখন তোর নিয়ন্ত্রণে। তুই আজ থেকে ওনার লাল বাত্তির গাড়িটা নিয়ে ঘুরবি, ওনাকে বলবি তুই নিজেই অফিসে যাবি। ঠিক বলেছিস, আজ আমি ম্যাজিস্ট্রেটের গাড়ি ড্রাইভ করব এবং ট্রাফিক পুলিশদের অর্ডার দেব। আবির সারা গাড়ি নিয়ে বের হয়ে গেল, কিন্তু সে জানতো না সারা গাড়িতে একটা গোপন জিপিএস লাগিয়ে রেখেছে। আবির যখন সিগন্যাল অমান্য করে দ্রুত গাড়ি চালাচ্ছে, তখন সারা তার কন্ট্রোল রুম থেকে পুরোটা দেখছে। মকবুল, আবিরের গাড়িটা এক্ষুনি ইন্টারস্টপ করো, ওকে 50,000 টাকা জরিমানা করো এবং ওর ড্রাইভিং লাইসেন্স সিজ করো। আবিরকে ট্রাফিক পুলিশরা মাঝ রাস্তায় আটকে দিল। আবির ভাব নিয়ে বলল, আরে, আমি ম্যাজিস্ট্রেটের বর। ম্যামের অর্ডার, আপনার জরিমানা হয়েছে। কি 50,000 টাকা? আমার পকেটে তো 5 টাকাও নেই। ভাইয়া, ম্যাডাম বলেছেন আপনার এই জরিমানা টাকাটা আপনার পকেট মানি থেকে আগামী 10 বছর ধরে কাটা হবে। আপনি এখন থেকে সরকারি বাসে যাতায়াত করবেন। সারা বিনতে কাদির, তুমি মানুষ না, তুমি একটা আস্ত রোবট। আমি এর প্রতিশোধ নেবই। ভাবলাম বউয়ের ম্যাজিস্ট্রেট হওয়ার ফায়দা লুটবো, কিন্তু এত লুট করে নিল আমাকে। সকাল 8টা। সারা আজ অফিসে যাওয়ার জন্য তার কালো ব্লেজারটা ইস্ত্রি করছিল। ঠিক তখনই ড্রয়িং রুমে এক বিশাল চিৎকার শোনা গেল। আবির মা অর্থাৎ মিসেস রিজিয়া চৌধুরী গ্রামের বাড়ি থেকে কোনো খবর না দিয়ে লটবহর নিয়ে হাজির হয়েছেন। সাথে আছে আবিরের ছোট বোন টুনি, যে সারাক্ষণ টিকটক বানায়। সারাকে দেখে রিজিয়া বেগমের মুখটা তেতো হয়ে গেল। সারা ড্রয়িং রুমে এসে দেখলো আবির মা সোফায় পা তুলে বসে পান চিবোচ্ছেন। সারা অভ্যাসবশত ম্যাজিস্ট্রেট স্টাইলে সোজা হয়ে দাঁড়ালো। মা, আপনি হঠাৎ? আগে জানাবেন না? আমার তো আজ অনেকগুলো কেস আছে, প্রোটোকল মেনটেন করা এখন কঠিন হয়ে যাবে। প্রোটোকল মানে কি গো বড় বউ? নিজের শাশুড়িকে আসামি নাকি যে পুলিশ দিয়ে চেক করবা? আমি আসছি আমার পোলাটারে দেখতে। শুনি নাকি তুমি ওরে দিয়া ঘর মুছাও, বাসন মাজাও। আবির মায়ের পেছনে গিয়ে কান্নার ভান করলো। মা, তুমি ঠিকই শুনেছ। এই ম্যাজিস্ট্রেট ম্যাডাম আমাকে কাল রাতে লকআপে রেখেছিল। শুধু তাই না, আমাকে দিয়ে বোরখা পরিয়ে মেঝে মোছায়। আমি কি তোমার সেই আদরের গোল্লাপ পোলা না? কি আমার বিয়ে পাশ পোলা বোরখা পরে? সারা, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারো বাইরে, ঘরে কিন্তু তুমি আমার ঘরের বউ। আজ থেকে কোনো অফিস না, আজ তুমি রান্নাঘরে ঢুকবা। আমি দেখবো তুমি কেমন রান্ধো। মা, আমার কোর্ট আছে, আসামিরা অপেক্ষা করছে। আসামিরা মরুক, আগে আমার পোলারে জুত মতো খাওয়াইতে হবে। টুনি, যা তো তোর ভাবির ফোনটা সিজ কর। আজকের জন্য এই বাড়িতে আমি ম্যাজিস্ট্রেট। তারা নিরুপায় হয়ে অ্যাপ্রন পরে রান্নাঘরে ঢুকলো। রিজিয়া বেগম চেয়ার নিয়ে রান্নাঘরের মাঝখানে বসে আছেন। আবির দরজায় দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। বড় বউ, আজ হবে হাঁসের মাংস আর চিতই পিঠা। যদি মাংস শক্ত থাকে তবে তোমার ওই লাল বাত্তির গাড়ি আমি আটকায়া রাখবো। আবির চৌধুরী, তুমি আজ তোমার মাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছো? দাঁড়াও, আমি মাংস এমন রাঁধবো যে শাশুড়ি নিজেই রিমান্ডে যাবে। সারা হাঁস কাটতে গিয়ে নাজেহাল। টুনি তার পেছনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছে। হ্যালো গাইস, আজ দেখাবো কিভাবে একজন ম্যাজিস্ট্রেট বউ হাঁস জবাই করে। সারার আগে টুনির দিকে খুন্তি নিয়ে তেড়ে গেল। ম্যাম, হাঁসটা তো এখনো আপনার দিকে তাকিয়ে আছে। ওকে কি একটু বই দেখাবো? বলবো যে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। চুপ করো মকবুল, তুই বরং মাকে একটু পান বানিয়ে দে। সারা, পেঁয়াজটা একটু ডুবো ডুবো করে কাটো। ম্যাজিস্ট্রেটদের তো সব কাটাকুটি নিখুঁত হওয়ার কথা।
সারা ব্লেন্ডার চালাতে গিয়ে ভুলে ঢাকনা ঠিকমতো আটকালো না। গড়গড় শব্দে পুরো রান্নাঘরের দেওয়াল আর সারার মুখে লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে পড়লো। সারা কাশতে কাশতে অস্থির। আবির কাছে গিয়ে হাসতে হাসতে বলে, বাহ, ম্যাডামকে তো একদম রেড অ্যালার্ট মনে হচ্ছে। আপনার নাকে কি মরিচ ঢুকেছে নাকি কোনো গোপন তথ্য বেরিয়ে আসতে চাইছে? সারা চোখে জল নিয়ে বলে, আবির প্লিজ সাহায্য করো, আমার খুব জ্বলছে। আবির একটু নরম হয়ে সারার মুখটা পানি দিয়ে জামটা দিয়ে ধুয়ে দিল। সে সারার গাল দুটো ধরে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। এই ঝগড়া মাঝেও এক মায়াবী নিস্তব্ধতা নেমে এলো। শোনো ম্যাজিস্ট্রেট, মায়ের কাছে একটু হার মানলে ক্ষতি নেই। আজ মা তোমাকে একটু শাসন করছে কারণ উনি চান তুমি ওনার ঘরের মানুষ হও। আর তুমি তো জানো আমার মায়ের হাতের পরোয়ানা তোমার কোটের পরোয়ানার চেয়েও ভয়ঙ্কর। সারা আবিরের শার্টের হাতা শক্ত করে ধরে, তুমি খুব খারাপ আবির, তুমি কেন মাকে আগে বলনি আমি রান্না পারি না? বললে কি আর এই অনিচ্ছাকৃত আদর পেতাম? এই যে মরিচ ধুতে গিয়ে আমি তোমার এত কাছে আসলাম, এটা কি কোর্টে সম্ভব হতো? সারা রাগে আবিকে সরিয়ে দিল। দুপুরবেলা সারা অনেক কষ্টে মাংস আর পিঠা বানালো। সবাই খেতে বসেছে। রিজিয়া বেগম এক টুকরো মাংস মুখে দিয়ে ভুরু কুচকালেন। বড় বউ, এই মাংসটা চিবাইতে গেলে আমার দাঁত সব খুলে আসবে। তুমি কি হাঁস রাঁধছ নাকি পাথর সেদ্ধ করছো? মা, ও তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে মাংসের হাড়কেও নরম করতে চেয়েছে, কিন্তু মাংস তো দুর্নীতিবাজ না যে ভয় পাবে। গাইস, আমাদের ম্যাজিস্ট্রেট ভাবি রান্না করা মাংস খেয়ে মায়ের দাঁত পড়ার অবস্থা। লাইভ কমেন্ট করুন। মা, আমি আসলে জীবনেও হাঁস রাঁধিনি। আমি কি মকবুলকে দিয়ে হোটেল থেকে কিছু আনিয়ে দেব? খবরদার, কোনো হোটেল চলবে না। ওঠো আবির, তুমি রান্নাঘরে যাও। আমি জানি আমার পোলা রান্না জানে। আর সারা, তুমি ওর পাশে দাঁড়াইয়া পেঁয়াজ ছিলবা, এটাই তোমার সাজা। রাত 12টা। শাশুড়ি আর টুনি ঘুমিয়ে পড়েছে। সারা ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে সে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিল। আবি 2 কাপ কফি নিয়ে এলো। কি ম্যাজিস্ট্রেট ম্যাডাম, শাশুড়ির ইন্টারভিউতে তো আপনি একদম ডাব্বু মেরেছেন। কাল কি তবে শাশুড়িকে জেল খাটাবেন? হাসি তামাশা বন্ধ করো আবির। আমি আজ সত্যি বুঝলাম অফিসার হওয়া সহজ, কিন্তু একটা পরিবারের অংশ হওয়া খুব কঠিন। তোমার মা আমাকে পছন্দ করেন না, তাই না? আবি সারার পেছনে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল। আরে না পাগল, মা তোমাকে অনেক অনেক পছন্দ করেন। তুমি যে ম্যাজিস্ট্রেট হয়েও ওনার বকা চুপচাপ শুনেছো, এতেই উনি পটে গেছেন। মা শুধু চায় ওনার ছেলেটা সুখে থাকুক। আবি সারার কানের কাছে মুখ নিয়ে এলো। সারা শিউরে উঠল। ছাদের অন্ধকার কোণে চাঁদের আলো সারার ক্লান্ত মুখটা মায়াবী লাগছে। আবি সারার কাঁধে নিজের চিবুক রাখলো। আজ সারাদিন তোমাকে খুব কষ্ট দিয়েছি না? শোনো সারা, তুমি বাইরে যা ইচ্ছা করো, কিন্তু আমার কাছে তুমি শুধুই আমার সেই সারা, যাকে আমি সারা জীবন রাগাতে চাই। তুমি একটা ড্রামা কুইন আবির, কিন্তু তোমার এই ড্রামাগুলো না থাকলে আমি বোধহয় রোবট হয়ে যেতাম। আবি সারাকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে একটা আলতো চুমু খেলো। সারা বাধা দিল না। ঠিক তখনই ওপর থেকে টুনি কণ্ঠস্বর শোনা গেল। গাইস, লাইভ রোম্যান্স দেখুন। আবির ভাইয়ের ম্যাজিস্ট্রেট ভাবি ছাদের উপর কি করছে। টুনি, তোর ফোন আমি আছাড় দিয়ে ভাঙবো। পরদিন সকালে শাশুড়ি আর টুনি ফিরে যাচ্ছে। সারা তাদের জন্য অনেকগুলো দামি গিফট আর গ্রামের মানুষের জন্য অনেক কম্বল কিনে রেখেছে। রিজিয়া বেগম চলে যাবার আগে সারার মাথায় হাত রাখলেন। বড় বউ, তুমি রান্না না জানলে কি হবে? তোমার মনটা অনেক বড়। আমার পোলারে দেখা রাখো। আর হ্যাঁ, পরের বার গেলে কিন্তু কচুর রুটি রাখতে শিখাইয়া দেব। জি মা, আমি অবশ্যই শিখবো। শাশুড়িকে বিদায় দিয়ে সারা আবির গাড়িতে। আবির ভাব নিয়ে ড্রাইভিং সিটে বসেছে। ম্যাডাম, আজ তো আপনার ডিউটি মিস হয়ে গেছে। এখন কি আমাকে কোনো রিওয়ার্ড দেবেন? রিওয়ার্ড মানে কি? ড্রাইভিং সিট থেকে নামো মকবুল। আবিরের লাইসেন্স আবার চেক করো। আমার কেন জানি মনে হচ্ছে ওর লাইসেন্সটা জাল। আবার? সারা, তুমি সত্যি একটা আস্ত হিটলার। মকবুলকে ডাক দিলেই তুমি ভয় পেয়ে যাও। সকাল 9টা। সারা আজ একটা দামি সিল্কের শাড়ি পরে অফিসের জন্য তৈরি।
কিন্তু আবির আজ একদম ভিন্ন রূপে। সে একটা করকরে ইস্ত্রি করা সাদা শার্ট আর ফর্মাল প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে জেল দিচ্ছে। তার চোখে মুখে এক বিজয়ের হাসি, কারণ আজ আবিরের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট অফিসার হিসাবে সরকারি চাকরিতে জয়েন করার দিন। আবির আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সারা পাশ দিয়ে কটকট করে যাওয়ার সময় তাকে একটা বাঁকা নজর দিল। কি ব্যাপার মিস্টার আবির, আজ কি কোনো নায়িকার সাথে শুটিং আছে নাকি? কোনো রাজনৈতিক দলের পাতি নেতা হওয়ার শখ জেগেছে? আরে না ম্যাডাম, আপনার সেই বেকার বর আজ থেকে একজন গ্যাজেটেড অফিসার। আজ আমার জয়নিং ডে। এখন থেকে আমি আর আপনার ফাইল মুছবো না। সারা নিচে টাই বাঁধার দক্ষতা দেখে একটানে আবিরের গলার টাইটা শক্ত করে দিল। বেশি টাইট করো না আবির, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আর শোনো, ছোটখাটো অফিসার হয়ে আমার ম্যাজিস্ট্রেটের দাম কমাতে এসো না। মনে রেখো, প্রোটোকলে আমি এখনো তোমার সিনিয়র। বরং ফাইলে সই করব। টাইটা একটু বেঁধে দেবেন। অফিসারদের তো টাই ছাড়া মানায় না। অপেক্ষা করেন সারা বিনতে কাদির, আজ থেকে আপনার ওই লাল বাত্তির গাড়ির পাশে আমার নীল বাত্তির গাড়িটাও থাকবে। তখন দেখবো কে কার সিনিয়র। আবির তার নতুন অফিসের চেয়ারে বসে ভাব নিচ্ছে। সে পিয়নকে ডেকে বলল, 1 কাপ কড়া কফি আনো আর এসির টেম্পারেচার 16 করো। ঠিক তখনই দরজা কড়া নাড়া দিয়ে সশরীরে হাজির হলেন ম্যাজিস্ট্রেট ছাড়া, সাথে তার বডিগার্ড আর মকবুল। আবির চমকে উঠে দাঁড়াতে গিয়ে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। সারা থুরি ম্যাডাম, আপনি এখানে? কোনো রেইড আছে নাকি? না মিস্টার আবির, আমি তো আপনার অফিসের কমপ্লেক্স চেক করতে এসেছি। সরকারি চাকরিতে জয়েন করেই এসি 16তে দেওয়া কি অপচয় না? মকবুল, অফিসারের প্রথম দিনেই একটা শোকজ লেটার লিখে ফেলো তো। জি ম্যাম, এখনই লিখছি। সরকারি সম্পদ অপচয় করার অপরাধে কি ওনার আজকে বেতন কেটে নেব? সারা, তুমি কি অফিসেও আমার জীবন অতিষ্ঠ করবে? এটা আমার অফিস, এখানে তোমার জুরিসডিকশন নেই। সারা আবিরের টেবিলের উপর হাত রেখে ঝুঁকে পড়ে। আইন সব জায়গায় থাকে আবির, আর আমি চাইলে তোমার এই জয়েনিং পেপারও আটকাতে পারি। সুতরাং ডমিনেট করার চেষ্টা করবে না। অফিস শেষে তারা ক্যান্টিনে কফি খেতে বসলো। আবির চেয়েছিল সারাকে একটু স্পেশাল ফিল করাতে। সে 1 প্লেট সিঙ্গারা আর কফি অর্ডার দিল। শোনো সারা, এখন তো আমার বেতন হবে। আমি চাই তুমি এবার ওই ম্যাজিস্ট্রেটের গাড়িটা ছেড়ে আমার বাইকের পেছনে বসবে। আমরা আবার সেই স্কুল জীবনের মতো ঘুরবো। কেন? বাইকের পেছনে বসলে কি ম্যাজিস্ট্রেট গিরি কমে যায়? তুমি খুব পচা আবির, কারণ তোমার ওই নীল বাইক চড়াটা আমার খুব মিস হয়। আবির সারার হাতটা টেবিলের উপর নিজের হাতের মুঠোয় নিল। ক্যান্টিনের টিমে আলোয় সারাকে আজ মায়াবী লাগছে। আবির সারার চোখে চোখ রাখলো। আমি চাকরি পেয়েছি শুধু তোমার যোগ্য হওয়ার জন্য, যাতে লোকে না বলে আমি তোমার দয়ায় বেঁচে আছি। গাধা একটা! আমি কি কোনো দিন তোমাকে ওসব বলেছি? তুমি যখন বিসিএস ফেল করেছিলে, আমি কিন্তু সারা রাত তোমার জন্য দোয়া করেছিলাম, যাতে তুমি পরের বার ঠিকই পেরে যাও। আবির সারার হাতে উল্টো পিঠে একটা আলতো চুমু দিল। সারা লজ্জায় লাল হয়ে গেল। ঠিক তখনই পাশের টেবিল থেকে শামীম উকি দিল। সারা, ওরে বাবা, অফিসের ক্যান্টিনের ম্যাজিস্ট্রেট আর অফিসের বাইরের রোম্যান্স। দোস্ত, কেমিস্ট্রি কি বের করবো? চট করে হাত সরিয়ে বলল, শামীম, আপনি এখানে? মকবুল, একে সারা রাত থানার ফ্যান পরিষ্কার করার ডিউটি দিয়ে দাও তো। না বাবা, আপনারা করেন রোম্যান্স, আমি ভাগি। বাসায় ফেরার পর আবির ভাবলো আজ সে রোমান্টিক ডিনার করবে। সে এক গাদা মোমবাতি আর গোলাপ ফুল দিয়ে পুরো বেডরুম সাজিয়ে রেখেছে। সারা ঘরে ঢুকতেই অবাক। আবির, এটা কি? তুমি কি পুরো ঘর পুড়িয়ে ফেলার প্ল্যান করছো? মোমবাতি জ্বালিয়েছো কেন? আরে না ম্যাডাম, এটা হলো সেলিব্রেশন। আজ আমার প্রথম দিন। আসুন, এই গোলাপের বিছানায় বসুন। ম্যাজিস্ট্রেট ম্যাডামকে আজ আমি কয়েদি বানাবো। আবির সারাকে জাপটে ধরে বিছানায় শুয়ে দিল। সারা হাসছে আর বলছে, ছাড়ো আবির, মোমবাতি পড়ে যাবে। আবির সারার কানে কাছে ফিস ফিস করে কিছু বলল, যাতে সারা আরো জোরে হেসে উঠল। তুমি একটা আস্ত শয়তান! বাথরুমে পানি বন্ধ করো। মরিচ দিয়ে তরকারি রাঁধো, আবার এখন রোমান্স করছো? তোমার বিচার আমি কোথায় করব? আমার বিচার হবে আপনার হৃদয়ের ছোট্ট কুঠুরিতে। সেখানে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিন।
আবির সারা শরীর আঁচলটা ধীরে গতিতে সরাতে শুরু করলো। সারা বাধা দিল না। অন্ধকারের মাঝে মোমবাতি শিখা কাঁপছে। আবির সারা ঠোঁটে নিজের ঠোঁট মেলালো, কিন্তু তখনই ঠাস করে শব্দ হলো। সারা ভয় পেয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওটা কিসের শব্দ ছিল? উফ সারা, ওটা তো একটা মোমবাতি স্ট্যান্ড পড়ে গেছে। তুমি ম্যাজিস্ট্রেট হয়েও এত ভয় পাও কেন? রাত 2টো, কলিং বেল বাজছে। আবির আর সারা দুজনে বিরক্ত হয়ে দরজা খুলো। সামনে দাঁড়িয়ে মকবুল আর পলি ভাবি। ম্যাম, ক্লাসের ফেটে চুরি হচ্ছে বলে মনে হচ্ছে। আমি পুলিশ নিয়ে আসছি। ভাইকে কি সাথে নেব? আরে না সারা আপা, ওটা চোর না, ওটা তো আবির ভাইয়ের বন্ধু শামীম। ও মনে হয় ড্রেন দিয়ে ছাদে ওঠার চেষ্টা করছে। কি? শামীম ছাদে? ওই বেটা কি আজ মরবে? আবির আর সারা সাথে গিয়ে দেখলো শামীম সত্যি দেওয়াল টপকানোর চেষ্টা করছে, কারণ সে তার বাসার চাবি হারিয়ে ফেলেছে। শামীম, আপনি কি জানেন এটা ট্রেসপাসিং? আপনাকে কি এখনই অ্যারেস্ট করব? আরে ভাবিকে ডাকছিলাম চাবিটা বানানোর জন্য। ও তো ইঞ্জিনিয়ার মানুষ। আপনারা ঘুমান, আমি ড্রোন নিয়েই উড়ে যাব। আমার কপাল, এক পাশে ম্যাজিস্ট্রেট বউ, আরেক পাশে ফাজিল বন্ধু আর গসিপ কুইন ভাবি। আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। পরের দিন সকালে আবির তার নীল বাত্তির গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা হলো। সারা তার লাল বাত্তির গাড়িতে। মাঝ রাস্তায় দুই গাড়ি পাশাপাশি এসে থামলো। আবির কি ম্যাডাম, রেস হবে নাকি? দেখা যাক কার প্রোটোকল আগে পৌঁছায়। রেস নয় আবির, আমরা পাশাপাশি চলবো, কারণ তুমি আমার প্রতিপক্ষ নও, তুমি আমার অর্ধেক। উফ, ম্যাজিস্ট্রেট যখন রোমান্টিক কথা বলে তখন ট্রাফিক জ্যামও যেন মায়াবী লাগে। এখন আর বেকার নয়, সে এখন এক জার্টাল ইন্ডাস্ট্রিয়াল অফিসার। কিন্তু সমস্যা বেঁধেছে নতুন সরকারি কোয়ার্টারে ওঠা নিয়ে। সারা চাই তার ম্যাজিস্ট্রেটের প্রোটোকল অনুযায়ী ভিআইপি ব্লকে থাকতে, আর আবির চাই তার অফিসের কাছাকাছি সাধারণ ব্লকে। শেষমেশ লটারি করে আবিরের ফ্ল্যাটকেই ওঠা হলো। কিন্তু আবির ভাবিনি যে দরজার নেম প্লেট নিয়ে যুদ্ধ শুরু হবে। সকাল 10টা, নতুন ফ্ল্যাটের দরজার সামনে আবির আর সারা দাঁড়িয়ে। আবিরের হাতে একটা স্টিলের নেম প্লেট, যাতে লেখা আবির চৌধুরী, ক্লাস 1 গেজেট অফিসার। আর সারার হাতে ব্রাশের নেম প্লেট, সারা বিনতে কাদের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আবির, খবরদার বলছি, আমার নেম প্লেটটার ওপরে থাকবে। আমি পদের দিক থেকে তোমার চেয়ে সিনিয়র এবং আমার ফিল্ড পাওয়ার অনেক বেশি। আরে ম্যাডাম, এটা আমার অফিসের কোয়ার্টার। এখানে আমি হলাম ডন। আপনার ওই ম্যাজিস্ট্রেট গিরি কোর্ট কাছারিতে গিয়ে দেখান। এখানে নেম প্লেটটা আমারটাই উপরে থাকবে আর আপনারটা থাকবে নিচে, একদম পাদটিকার মতো। পাদটিকা? তুমি আমাকে পাদটিকা বললে? মকবুল কোথায়? মকবুল একটা হাতুড়ি আর পেরেক নিয়ে এলো। তার কপালে লাল কাপড় বাঁধা। সে আজ সারার পক্ষ নিয়েছে। ম্যাম, হুকুম করেন। এই ল্যাম্পলেটটা কি এখনই ডিমাইট দিয়ে উড়িয়ে দেব, নাকি ভাইকে এই ল্যাম্পলেটটা দিয়ে মাথায় চাটি মারবো? চুপ কর মকবুল, তুই তো আমার কাছ থেকে গতকাল বিরিয়ানি খেয়েছিস। শোনো সারা, আজ যদি আমার নাম ওপরে না থাকে তবে আমি আজ রাতে ড্রয়িং রুমে ধর্মঘট করব। আমি কোনো খাবার খাবো না। বেশ, ধর্মঘট করো। মকবুল, আমার নেম প্লেটটা দরজার ঠিক মাঝখান বরাবর লাগাও, আর আবিরেরটা দরজার নিচের কোনায় ছোট্ট করে ঝুলিয়ে দাও, যেন মনে হয় ওটা এই বাসার দারোয়ানের নাম। দুপুরবেলা তার দুজন শপিং মলে গেছে নতুন বাসার জন্য পর্দা কিনতে। সারা এক কড়া নীল রঙের পর্দা পছন্দ করলো, আর আবির চাইলো হালকা গোলাপি। সারা, এই গোলাপি পর্দাটা নিলে ঘরটা অনেক রোমান্টিক লাগবে। আপনি কি সবসময় ওই ম্যাজিস্ট্রেটের মতো কড়া নীল পছন্দ করেন কেন? রোম্যান্স দিয়ে পেট ভরে না আবির। ঘর হবে মার্জিত। আর তাছাড়া গোলাপি পর্দা লাগালে লোকে ভাববে এখানে কোনো কিন্ডারগার্টেনের স্কুল খোলা হয়েছে। লোকে যা ভাবে ভাবুক, আমি এই গোলাপি পর্দাই নেব। সেলসম্যান ভাই, এটা প্যাক করেন। সারা সেলসম্যানের দিকে তাকিয়ে ম্যাজিস্ট্রেট স্টাইলে বলল, খবরদার, এই পর্দা যদি প্যাক করেন তবে আপনার দোকানের ট্রেড লাইসেন্স আমি এক্ষুনি সিজ করব। মকবুল, ফাইল বের করো। ম্যাম, মাফ করবেন, আমি নীল পর্দায় দিচ্ছি। অফিসার ভাই, আপনি একটু ম্যানেজ করে নেন। উফ, বউ না তো যেন সাক্ষাৎ যমরাজ। শপিং করতে এসেও লাইসেন্স সিজ করে।
সারা, তুমি কি জানো তুমি দিন দিন একটা আস্ত রোবট হয়ে যাচ্ছ? শপিং শেষে তার ফ্ল্যাটে ফিরেছে, হাতে এক গাদা প্যাকেট। লিফটে তারা দুজন একা। হঠাৎ লিফটটা এক ঝটকা দিয়ে থেমে গেল। বিদ্যুৎ চলে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সারা অন্ধকারে নাম শুনলেই ভয় পায়। সারা আবিরের শার্টের হাতা শক্ত করে ধরে। আবির, আবির, লাইট গেল কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও গড, আমার দম বন্ধ হয়ে আসছে। আবির মনে মনে হাসছে, কিন্তু গম্ভীর হয়ে বলে, ম্যাডাম, লিফটে মনে হয় কোনো আসামি বসে আছে। আপনার ওই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে কি লাইট জ্বালাতে পারবেন না? সারা আবিরকে জড়িয়ে ধরে। চুপ করো ফাজিল, আমাকে ধরো, আমার খুব ভয় লাগছে। আবির অন্ধকারের মাঝে সারার কোমর জাপটে ধরল। সারার শরীরে পারফিউমে মিষ্টি গন্ধ আবিরের নাকে লাগছে। সারা ভয়ে আবিরের বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলেছে। আবির তার এক হাত সারা চিবুকে রাখলো। কি হলো সারা? অন্ধকারে আইনের বই কি কাজ করছে না? এখন তো আমাকেই দরকার, তাই না? আবির প্লিজ ফাজলামি করো না। তুমি পাশে আছো তো? আছি, সারা জীবন এইভাবেই থাকবো। তবে আজকের পর থেকে ওই নেম প্লেটের ঝামেলা করলে কিন্তু আমি লাইট ঠিক করব না। আবির ধীরে ধীরে সারার কানে কাছে মুখ নিয়ে গেল। সারা শিউরে উঠল। আবিরের নিঃশ্বাসে উষ্ণতা সারার ঘাড়ে লাগছে। আবির আলতো করে সারার কপালে একটা চুমু খেলো। সারা তার হাত দিয়ে আবিরের গলা শক্ত করে ধরল। তাদের ঠোঁট যখন খুব কাছাকাছি, ঠিক তখনই লাইট জ্বলে উঠল আর লিফটের দরজা খুলে গেল। সামনে মকবুল দাঁড়িয়ে। ম্যাম, ভাইয়া, আপনারা কি লিফটের ভেতর কুস্তি খেলছিলেন? ম্যামের ইউনিফর্ম তো একদম কুচকে গেছে। সারা তাড়াহুড়ো করে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চুপ কর মকবুল, লিফটের বাতাস কম ছিল তো, তাই ব্যালেন্স হারাচ্ছিলাম। চল ভেতরে চল। রাত দুটো। সারা আর আবির গভীর ঘুমে। হঠাৎ বারান্দায় কিসের যেন শব্দ হলো। সারা লাফ দিয়ে উঠল। সে তার ডর থেকে নিজের অফিসিয়াল টর্চ লাইট আর একটা ছোট্ট লাঠি বের করলো। আবির ওঠো, বাসায় চোর ঢুকেছে, মকবুলকে ডাকো। আবির চোখ কসলাতে কসলাতে বলে, আরে ঘুমান্ত সারা, চোর যদি ঢোকেও আপনার ম্যাজিস্ট্রেট পাওয়ার দেখে নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমাকে ডিস্টার্ব করবেন না। তুমি একটা ভীতু, আমি নিজেই যাচ্ছি। সারা উঠে রুমে হাঁটলো। আবিরও উঠে বাইরে গেল। সারা বারান্দায় গিয়ে দেখলো একটা ছায়া নড়ছে। সে টর্চ মেরে চিৎকার করে উঠলো, হাত উপরে তুলুন, আপনি এখন ম্যাজিস্ট্রেটের হেফাজতে আছেন। কিন্তু ছায়াটা সরছে না। সারা লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মারল। আবির আর্তনাদ করে উঠলো। উফ সারা, এটা আমি বারান্দায় এসেছি একটু বাতাস খেতে। তুমি আমাকে চোর ভেবে বাড়ি দিলে। তুমি বারান্দায় কেন? আর টর্চ মারার সময় কথা বললে না কেন? কথা বলবো কিভাবে? আপনি তো শুরুতেই হেফাজত আর রিমান্ড শুরু করেছেন। আমার হাঁটু তো মনে হয় ভেঙে গেল। ওরে বাবা রে! সারা লজ্জিত হয়ে আবিরকে ধরে রুমে নিয়ে এলো। সে বরফ দিয়ে আবিরের হাঁটুতে মালিশ করে দিচ্ছে। আবির ব্যথায় মুখ কুচকে আছে, কিন্তু সুযোগ পেয়ে সে আবার রোমান্টিক হয়ে গেল। সারা, চোর ভেবে তো মারলে, এখন পুলিশ ভেবে একটু সেবা করো। আজকের পর থেকে কিন্তু আমি বিছানার মাঝখানে একটা বর্ডার দেব, যাতে তুমি আমার জুরিসডিকশনে না আসতে পারো। পরের দিন সকালে আবিরের বন্ধু শামীম বাসায় হাজির। সে আবিরকে বুদ্ধি দিচ্ছে। দোস্ত, সারা ভাবি তোকে মেরেছে। এটা তো অ্যাটেম্প টু মার্ডার। তুই এক কাজ কর, আজকে সারাদিন ওনার সাথে কথা বলবি না, ওনার ইগোতে আঘাত কর। দেখবি উনি একদম নরম হয়ে তোর পায়ে পড়বে। ঠিক বলেছিস, আজ থেকে সাইলেন্ট ট্রিটমেন্ট। দুপুরবেলা সারা অনেক কষ্টে ভাত আর ইলিশ মাছ রান্না করেছে। সে আবিরকে ডাকলো। আবির ডাইনিং টেবিলে এসে বসলো, কিন্তু কোনো কথা বলছে না। সারা প্রশ্ন করলে সে ইশারায় উত্তর দিচ্ছে। আবির, মাছটা কি ভালো লেগেছে? কথা বলছো না কেন? আবির ইশারায় হাতের তালু দেখিয়ে বলছে। ঠিক আছে। আবির, তুমি কি বোবা হয়ে গেলে, নাকি তোমার মুখে কোনো আসামি আঠা লাগিয়ে দিয়েছে? আবির পত্রিকা খুলে নিজের মুখ ঢেকে বসে রইল। ও ভাব দেখাচ্ছ? ঠিক আছে মকবুল, আবিরের এই মাসের পকেট মানি সিজ করো আর ওর বাইকের চাবিটা নিয়ে এসো। ও যেহেতু কথা বলছে না, তার মানে ও ডিপ্রেশনে আছে, ওকে ড্রাইভিং করতে দেওয়া যাবে না। আবির পত্রিকা ফেলে চিৎকার করে, সারা, এটা তো অন্যায়। তুমি আমার পকেট মানি আর বাইক নিয়ে নিলে আমি অফিসে যাব কিসে? এই তো মুখ খুলেছে। মিস্টার অফিসার, ম্যাজিস্ট্রেটের সাথে ইগো দেখাতে আসবেন না। আমরা তো ডায়েরি দেখেই মানুষের পেটের কথা বের করে ফেলি।
সন্ধ্যায় ঝমঝম করে বৃষ্টি নামলো। সারা বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ সে দেখলো আবির বৃষ্টিতে ভিজছে। সে দৌড়ে নিচে গেল। আবির, তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টিতে ভিজলে তো আমার জ্বর আসবে। ভেতরে চলো। না সারা, আমি আজ একটু ভিজতে চাই। তুমি জানো সারা, যখন আমি বেকার ছিলাম তখন তুমি ছিলে আমার একমাত্র ভরসা। আজ যখন আমি অফিসার, তখনও আমি তোমার সে আদরে আবিরই থাকতে চাই। তুমি কেন সবসময় ম্যাজিস্ট্রেটের বর্ম পরে থাকো? সারা থমকে গেল। সে আবিরের কাছে গিয়ে তার হাতটা ধরল। বৃষ্টির পানির সাথে সারা চোখের জল মিশে একাকার হয়ে গেল। সে আবিরকে জড়িয়ে ধরল। আমি ভয় পাই আবির, আমি ভয় পাই তোমাকে হারিয়ে ফেলতে। তাই আমি কঠোর হওয়ার অভিনয় করি। আমাকে ক্ষমা করে দাও। পাগলি, তোমাকে হারানোর সাধ্য কার? আমি তো তোমার সেই লাইফ টাইম কয়েদি। বৃষ্টির মাঝে আবির সারাকে কোলে তুলে নিল। সারা হাসছে আর বলছে, আবির, মকবুল দেখে ফেলবে। আবির কর্ণপাত করলো না। সে সারাকে নিয়ে ঘরের ভিতর ঢুকে দরজা লক করে দিল। আবির এখন পুরো দোস্তর গ্যাজেটেড অফিসার, আর সারা তো জাতীয় ম্যাজিস্ট্রেট। দুজনের ব্যস্ততায় দম ফেলার সময় নেই। তাই আবির ঠিক করলো সারাকে নিয়ে বান্দরবন যাবে। নীলগিরির মেঘের মাঝে একটু রোমাঞ্চ করবে। কিন্তু সে জানতো না এই ট্যুরে সারা তার ম্যাজিস্ট্রেট প্রোটোকল সাথে করে নিয়ে যাবে। সকাল 6টা। বারান্দায় 3টে বিশাল সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে মকবুল। তার কাঁধে সারার অফিসিয়াল ফাইল আর হাতে একটা ক্যামেরা। সারা, আমরা কি বান্দরবান যাচ্ছি নাকি ওখানকার সব পাহাড় কিনে নিতে যাচ্ছি? 3টা সুটকেসে কি এমন ভরেছো? সারা আয়নার সামনে দাঁড়িয়ে রোদ চশমা ঠিক করতে করতে বলে, আবির, পাহাড়ে রোদ থাকে, বৃষ্টি থাকে, আবার ঠান্ডাও থাকে। আর তাছাড়া ওখানে যদি কোনো ইমার্জেন্সি কেস আসে তবে আমার অফিসিয়াল ড্রেস আর ফাইল তো লাগবেই। ওরে আমার কর্মঠ ম্যাজিস্ট্রেট, পাহাড়ে গিয়েও ফাইল দেখবে? মকবুল, এই ফাইলগুলো বের করে রাখ। আমরা যাচ্ছি ঘুরতে, রিমান্ড নিতে নয়। ভাইয়া, ম্যাম বলেছেন পাহাড়ে অনেক চোর ডাকাত থাকে, তাই ডায়েরি আর কলম সাথে রাখা ভালো। কার বিরুদ্ধে কখন ওয়ারেন্ট ইস্যু করতে হয় বলা যায় না। আমার কপাল। চলো গাড়িতে ওঠো। আজ যদি মেঘের বদলে তোমার ফাইল দেখি তবে আমি পাহাড় থেকে লাফ দেব। গাড়ি বান্দরবনের পাহাড়ি রাস্তায় চলছে। হঠাৎ একটা চেকপোস্টে গাড়ি থামানো হলো। আর্মি আর পুলিশরা ডিউটি করছে। আবির ভাবলো সে নিজের পরিচয় দিয়ে বের হয়ে যাবে। আবির জানালা দিয়ে মাথা বের করে। হ্যালো অফিসার, আমি একজন সরকারি গ্যাজেটেড অফিসার। আমাদের যেতে দিন। স্যার, সবার আইডি কার্ড চেক করা হচ্ছে, একটু সময় দিন। আইডি কার্ড তো ঠিকই আছে, কিন্তু আপনাদের চেকপোস্টের রেজিস্টার খাতাটা কি আপডেট আছে? আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারা বিনতে কাদির। আমাকে খাতাটা দেখান তো। সারা, প্লিজ চেকপোস্টে ইনভেস্টিগেশন শুরু করো না, লোকে আমাদের পাগল ভাববে। চুপ করো আবির, প্রশাসনিক কাজে কোনো ফাঁকিবাজি করা হবে না। এই যে অফিসার, আপনাদের ইউনিফর্ম কেন একটু ময়লা? এটা কি প্রোটোকলের বিরুদ্ধে নয়? পুলিশ অফিসাররা একে অপরের দিকে তাকাচ্ছে। আবির তাড়াতাড়ি ড্রাইভারকে বলল, গাড়ি টানুন জলদি। গাড়ি দ্রুত চেকপোস্ট পার হয়ে গেল। বিকেল 5টা। নীলগিরি মেঘ যেন তাদের হাত বাড়ালে ছোঁয়া যাচ্ছে। সারা নীল শাড়ি পরে মেঘের মাঝে দাঁড়িয়ে আছে। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সারা, তোমাকে আজ মেঘবালিকার মতো লাগছে। এই যে দেখো, সব ঝগড়া ভুলে আমরা এখন কত শান্তিতে আছি। সত্যি আবির, পাহাড়টা অনেক সুন্দর। থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য। তাহলে একটা ছবি তুলি, পোজ দাও তো। আবির ছবি তুলতে গিয়ে দেখলো সারা হাতে থাকা অফিসিয়াল স্ট্যাম্পটা শাড়ির আঁচলে লুকানোর চেষ্টা করছে। এটা কি, তুমি পাহাড়েও সিল প্যাড নিয়ে এসেছো? আরে না, ওটা যদি কোনো ইম্পর্টেন্ট অর্ডারি করতে হয় তাই। আচ্ছা ছাড়ো, ছবি তোলো। সারাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মেঘের ঠান্ডা পরশ তাদের দুজনের শরীরে এক শিহরণ জাগালো। আবির সারা কানে কানে ফিস ফিস করে বলল, আজ এই মেঘের রাজ্যে আমি তোমার রাজা, আর তুমি আমার একমাত্র আসামি। তোমাকে আজ আমি ভালোবাসার দণ্ড দেব। সারা হেসে আবির বুকে মাথা রাখলো। রাত 9টা। তারা রিসোর্টের কাঠের বাংলোয়। হঠাৎ বাথরুম থেকে সারা চিৎকার শোনা গেল, আবির বাঁচাও, এখানে একটা বিশাল দানব আছে, তাড়াতাড়ি আসো। কই, কোথায় ডাকাত, কোথায় দানব? আবির লাঠি হাতে দৌড়ে আসছিল। গিয়ে দেখে দেওয়ালে কোণে একটা মাঝারি সাইজের আরশোলা সারা বিছানার উপর দাঁড়িয়ে কাঁপছে।
আবির হাসতে হাসতে শেষ। ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনি খুনি আসামি ধরেন কিন্তু একটা আরশোলা দেখে ভয়ে কাঁপছেন। আবির, ওটা উঠছে, ওটা আমার দিকে আসছে। ওকে এক্ষুনি অ্যারেস্ট করো, মকবুলকে ডাকো। মকবুল এখন ঘুমাচ্ছে। আর আরশোলার বিরুদ্ধে কেন ধারা নেই সারা? তবে আমি ওকে ডিটেনশনে নিতে পারি। আবির আরশোলাকে টাকে তাড়াতে গিয়ে পিছলে সারার উপর পড়লো। দুজনে বাথরুমের ফ্লোরে আছড়ে পড়লো। শাওয়ারটা ভুল করে খুলে গেল। পানির নিচে দুজন ভিজে একাকার। ম্যাডাম, আরশোলার চেয়ে আপনার এই বাথরুম কুস্তি অনেক বেশি ভয়ঙ্কর। এখন কি শাওয়ারের নিচে রোমান্স করার নতুন কোনো আইন বানাবেন? সারা ভেজা চুলে আবিরকে কিল মেরে বলে, তুমি একটা আস্ত শয়তান, আমার শাড়িটা নষ্ট করে দিলে। রাত 12টা। আবির সারাকে নিয়ে ডিনার করার প্ল্যান করছে। হঠাৎ শামীমের ভিডিও কল। কিরে দোস্ত, পাহাড়ে গিয়ে কি ম্যাজিস্ট্রেট ভাবির পাহাড় থেকে ফেলে দিলি, নাকি ভাবি তোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে? সারা ফোন কেড়ে নিয়ে বলে, শামীম, আপনি কি জানেন পাহাড় থেকে কাউকে ফেলে দেওয়া দণ্ডনীয় অপরাধ? আর আবিরকে বাধা দেওয়ার দরকার নেই, ও নিজেই আমার প্রেমে বন্দী। ওরে বাবা, পাহাড়ে গিয়ে ভাবি রোম্যান্স বের হয়ে গেছে। দোস্ত, মেঘের ভিতরে কেন সেলফি পাঠাস না? আমার সহ্য হবে না। আবির আগে ফোন কেটে দিল। সে সারাকে কাছে টেনে নিয়ে বলল, শামীমের কথায় কান দিও না সারা, আজ রাতে শুধু আমি আর তুমি। ঠিক তখনই পাশে ঘর থেকে মকবুলের নাক ডাকার শব্দ শোনা গেল, যা পুরো বাংলো কাঁপিয়ে দিচ্ছে। পরদিন তারা পাহাড়ে হাঁটতে বেরিয়েছে। সারা ভাবলো সে পাহাড়ে দ্রুত উঠতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে তার দম ফুরিয়ে এলো। কি হলো ম্যাডাম, আপনার প্রশাসনিক পাওয়ার দিয়ে কি পাহাড়কে নিচু করতে পারছেন না? আবির, আমি আর পারছি না, আমার পা ছিঁড়ে যাচ্ছে। এসো, আমার পিঠে ওঠো। না, আমি ম্যাজিস্ট্রেট, আমি মানুষের পিঠে চড়তে পারি না। আরে আমি তো তোমার বর, ওঠো বলছি। আবির সারাকে পিঠে তুলে পাহাড়ে উঠতে শুরু করলো। সারা আবিরের গলা জড়িয়ে ধরে তার মাথায় নিজের চিবুক রাখলো। পাহাড়ি বাতাসে মায়ে সারা ফিস ফিস করে বলল, আবির, তুমি পাশে থাকলে আমি বোধহয় হিমালয় জয় করতে পারবো। ট্যুর শেষে তারা ফিরেছে। আবির গাড়ি চালাচ্ছে। হঠাৎ সারা দেখলো আবির সিট বেল্ট লাগাতে ভুলে গেছে। মিস্টার অফিসার, আপনি কি জানেন ড্রাইভিং এর সময় সিট বেল্ট না পরা অপরাধ? আমি ম্যাজিস্ট্রেট হিসেবে আপনার উপর 5,000 টাকা জরিমানা করছি। কি, পাহাড়ে কোলে করে তুললাম আর এখন জরিমানা? সারা, তুমি সত্যি একটা রোবট। রোবট না আবির, আমি হলাম আইন। আর জরিমানার টাকাটা তুমি আমাকে আজকে একটা দামি ডিনার খাইয়ে শোধ করবে। বান্দরবন থেকে ফেরার পর আবির আর সারা জীবনটা বেশ রোমান্টিকই কাটছিল, কিন্তু শান্তি কি তাদের কপালের সই? আবিরের অফিসে নতুন এক কলিগ জয়েন করেছে, নাম তার রিয়া। সে শুধু কলিগ নয়, আবিরের ভার্সিটি লাইফের ক্রাশও ছিল। রিয়ার আগমনে আবিরের বাসায় শান্ত পরিবেশ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। দুপুর 1টা। ম্যাজিস্ট্রেট সারা তার চেম্বারে বসে এক দুর্ধর্ষ আসামির ফাইল দেখছে। ঠিক তখনই মকবুল হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। ম্যাম, সর্বনাশ হয়ে গেছে। ভাইয়া আজ অফিসে ক্যান্টিনে নিজে হাতে স্যান্ডউইচ না খেয়ে এক নতুন ম্যাডামের হাতে বিরিয়ানি খাচ্ছে। আমি নিজের চোখে দেখে এসেছি। সারা ফাইলের উপর কলমটা জোরে ঠুকে বলে, কি বিরিয়ানি? আবির কি জানে না যে আমার পারমিশন ছাড়াও বাইরে কারোর লবণও খেতে পারবে না? মকবুল, ওই মহিলার খুলিয়া বলো। ম্যাম, মহিলা তো না, একদম ডানা কাটা করে। নাম নাকি রিয়া। ভাইকে আবিরু বলে ডাকছে। আবিরু? আমার বরকে ও আবিরু ডাকছে? মকবুল, গাড়ি বের করো, আমরা এক্ষুনি আবিরের অফিসে সারপ্রাইজ ডে বের হব। এক্ষুনি আমরা আবিরের অফিসে সারপ্রাইজ রেট দিব। দেখি কোন পরীর এত সাহস। আবির তার ডেস্কের সামনে বসে রিয়ার সাথে হাসাহাসি করছে। রিয়া আবিরের শার্টের কলারটা ঠিক করে দিচ্ছে। ঠিক তখনই দরজায় সশব্দে লাথি দিয়ে ঢুকলো সারা। পেছনে পুলিশ ফোর্স আর মকবুল। সারা চোখে কালো চশমা, হাতে লাঠি। হ্যান্ডস আপ। এই অফিসে কি কাজ হচ্ছে নাকি রোম্যান্স চলছে? মিস্টার আবির, আপনার বিরুদ্ধে অফিসের ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগ উঠেছে। আবির ভয়ে চেয়ার থেকে লাফিয়ে ওঠে। সারা, তুমি এখানে? আর পুলিশ কেন? ও তো রিয়া, আমার পুরনো ফ্রেন্ড। ওমা, আপনি বুঝি আবিরের সেই ম্যাজিস্ট্রেট বউ? আবির তো বলে আপনি নাকি খুব রাগী। আজ তো দেখছি আপনি একদম পুলিশ অফিসারের মতো ড্রেস পরে এসেছেন।
সারা রিয়ার দিকে তেসরা চোখে তাকিয়ে বলে, আমি ম্যাজিস্ট্রেট সাজুগুজু করার জন্য এখানে আসিনি। আর এই যে মিস রিয়া, আপনি অফিসের ডেস্কে বসে সহকর্মীর কলার ধরছেন কেন? এটা কি সরকারি আচরণ বিধির মধ্যে পড়ে? মকবুল, এর আইডি কার্ডটা সিজ করো। সারা তুমি বেশি করছো। ও জাস্ট আমার কলারটা ঠিক করে দিচ্ছিল। চুপ, একদম চুপ। কলার ঠিক করার জন্য দর্জি আছে, কলিগের দরকার নেই। আবির, বাসায় চলো, তোমার ফাইল আমি আজ রাতে ক্লোজ করব। বাসায় ফেরার পর ঝগড়া চরমে। সারা রান্নাঘরে আছাড় মেরে সবজি কাটছে। আবির পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে। সারা, বিশ্বাস করো, রিয়া জাস্ট আমার বন্ধু। ও তো পরের মাসে বিয়ে করছে। তুমি শুধু শুধু জেলাস হচ্ছ। আমি জেলাস? আমি ম্যাজিস্ট্রেট সারা বিনতে কাদির কারো জন্য জেলাসি হই না। আমি শুধু আমার প্রপার্টি রক্ষা করছি। তুমি কি জানো না আমি আমার ব্যক্তিগত জুডিশিয়ালের আন্ডারে? আবির হঠাৎ সারার কোমর জড়িয়ে ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে নিল। আপনার প্রপার্টি? তার মানে আপনি স্বীকার করছেন যে আমি আপনার? সারা থতমত খেয়ে গেল। আবিরের চোখে গভীরতা তাকে মুহূর্তে দুর্বল করে দিল। সারা আবিরের বুক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আবির আরো শক্ত করে তাকে ধরল। রান্নাঘরে টিমটিমে আলোয় সারা রাগী মুখটা এখন অপার্থিব সুন্দরী লাগছে। ম্যাডাম, আসামিকে কি দণ্ড দেবেন নাকি ক্ষমা করবেন? আপনার এই রাগী চোখের মায়া কাটানো তো বিসিএস পাশ করার চেয়েও কঠিন। আবির ছাড়ো, মকবুল বারান্দায় আছে। থাকুক, আজ আমি আপনার ম্যাজিস্ট্রেটের দাপট দেখতে চাই না। আমি আমার বউয়ের ভালোবাসা চাই। আবির সারার কপালে আর দুই গালে গভীর চুমু খেলো। সারা নিজের অজান্তেই আবিরের শার্টের কলার চেপে ধরল। তার সব রাগ যেন ওই এক মুহূর্তে আদরে জল হয়ে গেল। রাত 9টা। শামীম আবিরের বাসায় হাজির। সে আবিরকে বুদ্ধি দিল কিভাবে সারার জেলাসি আরো বাড়ানো যায়। দোস্ত, ভাবি যখন জেলাস হয়েছে তখন তুই আরো একটু ঘি ঢাল। রিয়াকে ফোন করে লাউড স্পিকারে কথা বল, দেখবি ভাবি তোর পায়ে পড়বে। আইডিয়া তো মন্দ না, দেখি কি হয়। আবির ড্রয়িং রুমে বসে রিয়াকে ফোন করলো। সারা পাশে বসে পত্রিকা পড়ছিল। হ্যাঁ রিয়া, কালকের বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল। কাল কি আবার আনবে? সারা পত্রিকাটা দুমড়ে মুচড়ে ফেল। সে গটগট করে শোবার ঘরে চলে গেল এবং ভেতর থেকে দরজা লক করে দিল। আবির দরজা ধাক্কিয়ে বলল, সারা, দরজা খোলো। আমি তো জাস্ট ফ্রেন্ডলি কথা বলছিলাম। আজ তোমার বিছানা ড্রয়িং রুমের সোফায়, আর কাল সকালে তোমার বিরুদ্ধে গারস্থ অশান্তি সৃষ্টির দায়ে 5,000 টাকা জরিমানা করা হলো। টাকাটা কালকের মধ্যে মকবুলের কাছে জমা দেবে। নে শান্তি মারা সারা, আমার আজকে আবার কি বিয়ে করলাম? এটা সবকিছুর মধ্যেই জরিমানা। রাত 2টো। আবির সোফায় শুয়ে মশার কামড় খাচ্ছে। তার খুব রাগ হলো। সে চুপি চুপি বাথরুমে গিয়ে সারার জন্য রাখা গরম পানি গিজারটা বন্ধ করে দিল আর দরজাটা বাইরে থেকে আঠা লাগিয়ে দিল। সকালবেলা সারার চিৎকার, আবির, দরজা খুলছো না কেন? আর পানি কেন বরফের মতো ঠান্ডা? ম্যাডাম, রিমান্ডে থাকলে তো এমনই হয়। আপনি আমাকে সোফায় শুইয়ে রেখেছেন, এখন আপনি বাথরুমে থাকুন। ক্ষমা চাইলে দরজা খুলবো। আবির চৌধুরী, তুমি যদি এক্ষুনি দরজা না খোলো তবে আমি আমার বডিগার্ডকে বলবো দেওয়াল ভেঙে তোমাকে অ্যারেস্ট করতে। করুক, জেলের ভাত অন্তত এই মশার কামড়ের চেয়ে ভালো হবে। সারা বাথরুমের ভেতর থেকে ফোনে মকবুলকে মেসেজ পাঠালো। 10 মিনিট পর মকবুল পুলিশের ভ্যান নিয়ে হাজির। তারা আবিরকে ধরে ভ্যানে তোলো। ভাইয়া, ম্যামের অর্ডার। আপনাকে আজ সারা দিন থানায় বসে ট্রাফিক আইনের উপর 100 বার রচনা লিখতে হবে। রচনা? আমি সরকারি অফিসার, আমি রচনা লিখব? ম্যাম বলেছেন অফিসার হওয়ার আগে আপনাকে ছাত্র হতে হবে। চলুন। বিকেলবেলা আবির থানা থেকে ক্লান্ত হয়ে ফিরল। সারা বারান্দায় বসে কফি খাচ্ছে। সে আবির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। কি মিস্টার রচনা লেখক, রিয়াকে কি আজ মিস করছেন? আবির সারার পায়ের কাছে বসে। সারা, আমি কান ধরছি, আর কোনো রিয়া বা পিউ আসবে না। তুমি আমার একমাত্র জুরিসডিকশন। এই তো লক্ষ্মী ছেলে। আজকের রচনাগুলো কি আমি চেক করব? যদি ভুল থাকে তবে আবার জরিমানা। কিছুদিন পর আবিরের খালাতো ভাই রাফাতের বিয়ে। সারা আজই পড়েছে এক জমকালো গাঢ় মেরুন রঙের কাতান শাড়ি, কপালে পরটি পুরোদস্তর মেজাজি শালিকা।
আর আবির পড়েছে অফ হোয়াইট শেরওয়ানি, মাথায় পাগড়ি, বরের প্রধান সেনাপতি। মকবুল আজ সারা সিকিউরিটি গার্ড থেকে পদোন্নতি পেয়ে গেট পাহারাদার হয়েছে। বিয়ের গেটে সারা একদল কাজী নিয়ে দাঁড়িয়ে আছে। বরের গাড়ি আসতেই আবির বুক ফুলিয়ে নামলো। মকবুল গেটে ফিতা ধরে দাঁড়িয়ে। কি শালিকা সাহেবা, রাস্তা ছাড়ুন, বর এসেছে, ধুমধাম করে ভেতরে যাব। কোনো জরিমানা ছাড়াই কিন্তু গেট খুলতে হবে, কারণ আমি নিজেই একজন অফিসার। সারার হাতে লাঠিটা, যেটা সে আজ শৌখিনভাবে নিয়েছে, ঠুকে বলে, থামুন মিস্টার বরযাত্রী, এটা আপনার অফিস না। এখানে ঢুকতে হলে আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। আমাদের দাবি 1 লাখ টাকা। 1 লাখ? পাগল নাকি? সরকারি গ্যাজেট অনুযায়ী গেট ধরার সর্বোচ্চ ফি 5,000 টাকা। আমি এর বেশি 1 পয়সাও দেব না। মকবুল, ধারা 420 অনুযায়ী এদের গেটে আটকে রাখো। মাস্ক নেই কেন বরের? আর বরের ভাই এর বেশি কথা বলেছে কেন? মকবুল, এদের কি এক্ষুনি মোবাইল কোর্টে তুলবো? ম্যাম, হুকুম করেন। এদের শেরওয়ানির বোতামগুলো কি সিজ করে নেব? সারা, তুমি কি বিয়ে বাড়িতেও ম্যাজিস্ট্রেট গিরি করবে? রাফাত, তুই টেনশন করিস না, আমি দেখছি। বর ভেতরে বসেছে। আবির সুযোগ বুঝে রাফাতের দামি নাগরা জুতো জোড়া নিজের বগলে চেপে এক কোণে লুকিয়ে রাখতে গেল। ঠিক তখনই সারা অন্ধকারের বারান্দায় তার টর্চলাইট জ্বালিয়ে আবির্ভূত হলো। চুরি চুরি! সরকারি অফিসার আজ জুতো চোর! মিস্টার আবির, আপনি কি জানেন অন্যের সম্পদ নিজের বগলে রাখা দণ্ডনীয় অপরাধ? আরে না সারা, আমি তো জাস্ট জুতোটা একটু রোদে দিচ্ছিলাম, যাতে রাফাতের পা না ঘামে। চুপ! জুতোটা এখন আমার জিম্মায় থাকবে, আর এটা ফেরত পেতে হলে আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবার কি সেই আই লাভ ইউ বলাতে চাও? না, শর্ত হলো পুরো বিয়ে বাড়িতে আপনি আমার ব্যাগ বহন করবেন এবং আমি যখনই ডাকি আপনি জি ম্যাম বলে হাজির হবেন। রাজি? ঠিক আছে, কিন্তু জুতোটা সাবধানে রেখো, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। খাবার টেবিলে সারা আর আবির মুখোমুখি বসেছে। সারা বরপক্ষকে পচা খাবার দেওয়ার হুমকি দিচ্ছে। আবির সারার ব্যাগ কাঁধে নিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। সারা, সবাই হাসাহাসি করছে, একজন অফিসার হয়ে আমি লেডিস ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছি, এটা কি ঠিক? কেন? অফিসারদের তো পাবলিক সার্ভিস করার কথা। আজ আপনি আমার সার্ভিস করছেন। এই নিন, এই ঝাল কাবাবটা খান। সারা একটা কাবাব ছিঁড়ে আবিরের মুখে তুলে দিল। ঝালের চোটে আবিরে কান দিয়ে ধোয়া বের হতে শুরু করলো। সারা হাসতে গিয়ে দেখলো আবিরের চোখ দিয়ে জল পড়ছে। সে চট করে গ্লাসে পানি নিয়ে আবিরের মুখে ধোলো। ইস, খুব ঝাল লেগেছে। আমি তো ইয়ার্কি করছিলাম। দাঁড়াও, মিষ্টি দিচ্ছি। সারা নিজের হাত দিয়ে আবিরের ঠোঁটের কোণ মুছে দিল। আবির সারার হাতটা শক্ত করে ধুলো। বিয়ে বাড়ির উচ্চ শব্দে গানের মানুষের ভিড়ের মাঝে যেন এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। সারা, তুমি যত বড় ম্যাজিস্ট্রেটই হও না কেন, তোমারই হাতের ছোঁয়ায় আমি সবসময়ই বন্দি। তবে ব্যাগটা কি এখন নামাতে পারি? না, ব্যাগ কাঁধেই থাকবে। ওটা আপনার আজকের ইউনিফর্ম। একটা বিয়ের প্যান্ডেলে গান বাজছে। শামীম, আবিরের বন্ধু, হঠাৎ স্টেজে উঠে নেচে কুদে একাকার। সে আবিরকেও টেনে নিয়ে গেল। আবির ব্যাগ কাঁধে নাচতে শুরু করলো। দোস্ত, তোর বউ কি তোকে ব্যাগ চুরি করার দায়ে সাজা দিয়েছে? আই, আমরা বিয়া সাব গায়ে ডান্স করি। গাইস, দেখুন আমার অফিসার বরের ডান্স। মকবুল, একে আজ রাতে থানায় নাচানোর ব্যবস্থা করো তো। ভোরবেলা কোণে বিদায় নিচ্ছে। সারা খুব কাছে। সে তার ছোট বোনকে জড়িয়ে ধরে শান্ত হতে পারছে না। আবির তখন সারার পাশে গিয়ে দাঁড়ালো। সে সারার কাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করলো। সারা, কান্না করো না, দেখবা তুলি খুব সুখে থাকবে, আর আমি তো আছি তোমাকে জ্বালানোর জন্য। সবশেষে আবির জুতো ফেরত চাইলো। সারা জুতোটা বের করে দিল, কিন্তু সাথে একটা বিল ধরিয়ে দিল। জিম্মাদার ফি 5,000 টাকা। যেহেতু জুতোটা অনেকক্ষণ আমার কাস্টাডি ছিল, তাই এটার মেইনটেনেন্স খরচ তো আপনাকে দিতেই হবে। সারা, তুমি কি মানুষের পকেট কাটা ছাড়া আর কিছু পারো না? বিয়ে বাড়িতে এসেও ব্যবসা করলে। ব্যবসা না আবির, এটা হলো প্রফেশনাল ট্যাক্স। এখন টাকা বের করো, না হলে গাড়ির চাবি দেব না। অবশেষে ঝগড়া, হটকারিতা আর একরাশ ভালোবাসায় এই বিয়ে বাড়ির ইতি ঘটল।
ম্যাজিস্ট্রেট সারা আর আবির ঘরে ফিরেছে, তবে তাদের ক্যাচেল কিন্তু গাড়িতেও থামছে না। সকাল 8টা, সারা সরকারি বাসভবনে আজ পিনপতন নীরবতা, কিন্তু ডাইনিং টেবিলে আবির আজ বড্ড বেশি শীষ দিচ্ছে। তার সামনে রাখা এক গাদা নতুন ফাইল এবং একটি সিলমোহর, যা দেখে সারার ভুরু কুচকে গেল। সারা আজও তার করকরে ইউনিফর্ম পরে তৈরি, সে চেয়ারে পা তুলে বসে আশ করে চা খাচ্ছে। সারা টেবিলের কাছে আসতেই আবির একটা সরকারি গ্যাজেট পেপার তার দিকে এগিয়ে দিল। সারার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। এটা কি আবির? তুমি প্রমোশন পেয়ে অতিরিক্ত জেল প্রশাসক হয়েছো? তুমি প্রমোশন পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছো, আর তোমার পোস্টিং আমারই জেলায়? মানে তুমি এখন আমার ডাইরেক্ট ইমিডিয়েট সিনিয়র? ইয়েস ম্যাডাম। থুরি, মিস্টার আবির চৌধুরী এখন আপনার বস। আজ থেকে আপনি যখন কোনো রেইডে যাবেন বা কোনো অর্ডার পাস করবেন, তখন ওটার ফাইনাল সইটা কিন্তু আমারই কলম দিয়েই হতে হবে। কি বুঝলেন ম্যাজিস্ট্রেট সাহেবা? অসম্ভব, এটা কখনোই সম্ভব না। এটা কোনো কনস্পিরেসি। মকবুল কোথায়? এই পেপারটা কি ভুয়া? মকবুল একটা বিশাল বড় ফুলের তোড়া নিয়ে ঘরে ঢুকলো। সে আজ আবিরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। না ম্যাম, পেপার একদম জেনুইন। আমি তো সকালে ভাইয়াকে সেলুটও দিয়ে ফেলছি। ভাইয়া এখন আমাদের বড় স্যার। ম্যাম, এখন কি আপনার ফাইলে ধুলো ভাইয়া পরিষ্কার করবেন, নাকি আপনি ভাইয়ের ফাইল গোছাবেন? মকবুল, ম্যাডামকে একটা ফাইল দাও তো। আজ থেকে ওনার কাজ হলো আমার অফিসের সব ভিআইপি গেস্টদের তালিকা করা। ম্যাজিস্ট্রেট গিরি একটু কমান সারা, এখন থেকে আপনাকে আমার অর্ডার ফলো করতে হবে। অফিসে আজ সারার মেজাজ তপ্ত। সে একটা ভেজাল বিরোধী অভিযানে যাওয়ার অনুমতি নিতে আবিরের চেম্বারে ঢুকলো। আবির বড় চেয়ারে বসে চোখে কালো চশমা লাগিয়ে ফাইল দেখছে। স্যার, আমি আজ কাঁচা বাজারে রেট দিতে চাই, আপনার পারমিশন দরকার। বসুন ম্যাজিস্ট্রেট সারা। রেইড দেওয়ার আগে কি আপনি নিজের ঘর পরিষ্কার করেছেন? শুনলাম আপনার বরের শার্টগুলো নাকি এখনো ইস্ত্রি করা হয়নি। ডিসিপ্লিন কিন্তু ঘর থেকে শুরু হয়। স্যার, অফিসের কাজে পার্সোনাল লাইফ টেনে আনবেন না। পারমিশন দেবেন কিনা বলুন। পারমিশন দেব, তবে শর্ত আছে। রেইড থেকে ফেরার সময় আমার জন্য 1 কেজি রসগোল্লা নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, ফেরার সময় সরকারি গাড়িতে না, আপনি বাসে করে ফিরবেন। পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা চেক করা দরকার আপনার। অফিসের স্টাফরা আড়ালে হাসছে। সারার আগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ রাতে সে আবিরের খাবারে 5 চামচ মরিচ বেশি করেই দিবে। রাত 9টা, রান্নাঘরে সারা আগেই চাল ডাল একাকার করেছে। আবির চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়ালো। সারা যেই খুন্তি নিয়ে ঘুলো, অমনি আবির তাকে দুহাতে আটকে ফেললো দেওয়ালের সাথে। ছাড়ো আবির, তুমি এখন আমার বস হতে পারো, কিন্তু এই কিচেনে আমি ডিরেক্টর। তোমাকে আজ আমি লবণের ঝোল খাওয়াবো। সারাদিন তো অনেক ক্যাচাল করলে সারা, এখন কি একটু শান্তি দেবে না? এই যে আমি প্রমোশন পেলাম, এটা কার জন্য? তোমার পাশে সমানভাবে দাঁড়ানোর জন্যই তো আমি এত পরিশ্রম করেছি। আবির সারার খুব কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বলে। সারার এক মুহূর্তে পানি হয়ে গেল। আবিরের কণ্ঠের গভীরতা তাকে স্পর্শ করলো। আবির সারার কপালে আলতো করে মাথা ঠেকালো। রান্নাঘরে গরম ধোয়ার মাঝে দুজনে নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছে। তুমি ম্যাজিস্ট্রেট হও আর যাই হও, আমার কাছে তুমি সেই ছোটবেলার সারা, যে ভয় পেলে আমার হাত শক্ত করে ধরে। আজ সেই হাতটা কি সারা জীবনের জন্য ধরবে? তুমি খুব পচা আবির। তুমি সব সময় আমাকে হারানোর চেষ্টা করো, কিন্তু আমি যে তোমার কাছে হারতেই ভালোবাসি, সেটা কি তুমি বোঝো না? আবির সারার ঠোঁটে এক দীর্ঘ এবং আবেগঘন চুমু খেলো। সারা নিজের অজান্তে আবিরের গলার টাইটা ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। রান্নাঘরে ঝগড়া আর ভালোবাসার গভীরতায় হারিয়ে গেল। হঠাৎ ড্রয়িং রুমে চিৎকার শোনা গেল। শামিমার পলিভাবি মকবুলকে নিয়ে হানা দিয়েছে। তারা আজ আবিরের প্রমোশনের পার্টি করতে চায়। কিরে দোস্ত, ভিতরে কি করছিস? সারা ভাবিকে কি রিমান্ডে নিলি নাকি? আই, আমরা ছাদে আজ বারবিকিউ করব। ওমা সারা আপা, আপনি দিকে ব্লাস করছেন। আবির ভাই কি কবে ম্যাজিস্ট্রেটের পাওয়ার কেড়ে নিলেন? ভাবি, স্যার এখন ওসি আর ম্যাডাম ম্যাজিস্ট্রেট। এখন এই বাসায় আইনের চেয়ে রোমান্স বেশি চলবে। রাত 12টা,
ছাদের উপর জ্যোৎস্নার আলোয় তারা সবাই মিলে হাসাহাসি করছে। শামীম গান গাইছে আর মকবুল কয়লার আগুন সামলাচ্ছে। সারা আর আবির একটু দূরে গিয়ে দাঁড়ালো। আবির, একটা কথা বলবো, আমরা কি এইভাবেই সারা জীবন ঝগড়া করব? অবশ্যই, ঝগড়া না করলে কি আর ভালোবাসার টেকে? তুমি আমাকে জরিমানা করবে, আমি তোমার বাথরুমে পানি বন্ধ করব, এটাই তো আমাদের জীবনের অক্সিজেন। ঠিক আছে, তবে আজ থেকে একটা নতুন আইন পাশ করছি। কি আইন? আইন হলো, দিনের বেলা তুমি আমার বস, কিন্তু রাত 10টার পর আমি তোমার সুপ্রিম বস। আমার সব রায় তোমাকে মেনে নিতে হবে। আবির সারাকে কোলে তুলে নিয়ে বলে, মঞ্জুর, আপনার এই দণ্ড আমি মাথা পেতে নিলাম ম্যাজিস্ট্রেট সাহেবা। ম্যাজিস্ট্রেট সারা আর অফিসার আবিরের সংসার চলতে থাকবে এইভাবে, যেখানে লাল বাত্তি আর নীল বাত্তির লড়াই থাকবে, ফাইলের নিচে চাপা পড়া ভালোবাসা থাকবে, আর থাকবে হাজারো টক মিষ্টি ক্যাচাল, কারণ তারা জানে পৃথিবীতে সব মামলা জেতা সম্ভব হলো ভালোবাসার মামলায় হেরে যাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় জয়।